দিয়ে লেয়ার ক্রিয়েট করছিলাম সেটা দেখছিলাম, তারপরে আমরা নর্মালি যেভাবে প্ল্যানটা ড্র করি সেই প্ল্যানটা ড্র করছিলাম। তারা এর মধ্যে কিছু জিনিস আমি বাকি রাখছিলাম, যে আমরা ব্যালকনিটা কিভাবে দিব, তারপরে দরজা জানালা এবং স্টেয়ারটা কিভাবে দেবো। তো আমরা আজকে প্রথমে দরজা এবং জানালা, অথবা আমরা স্টেয়ার নিয়ে কথা বলতে পারি, আমরা স্টেয়ার নিয়ে ক্লাস নিয়ে গেছি নাকি। তো স্টেয়ারের ব্যাপারে যদি জানতে হয় তাহলে আপনাদেরকে কিছু জিনিস অবশ্যই কিছু ইনফরমেশন এখন কি অনলাইনে পাওয়া যায়। আমি জাস্ট কিছু ইনফরমেশন ওখান থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি। একটা হচ্ছে আমাদের স্টেয়ারের উইডথটা কেমন হবে, ঠিক আছে। উইডথ বলতে কি বোঝাচ্ছে, যে আমরা এই যে আমরা নামতেছি এখানে, এই যে জায়গার পরিমাণটা কিরকম হবে এটা ডিফাইন করা আছে কিন্তু কিসে, কোডে। আমাদের যেমন বিএনবিসি কোড আছে, রাজুকের কোড আছে, সিডি এর কোড আছে, তাই না। সিডি এর যে ইয়াগুলো আছে ওখানে কিন্তু ইন্ডিকেট করা আছে যে আপনার রেসিডেন্সিয়াল বিল্ডিং হলে কেমন হবে, একাডেমিক বিল্ডিং হলে কেমন হবে, তারপরে হাসপাতাল বিল্ডিং হলে কেমন হবে, তারপর কমার্শিয়াল বিল্ডিং হলে কেমন প্রস্ত রাখতে হবে, সেটার একটা নির্দেশনা ওখানে আছে, সেগুলো আমরা পরে দেখবো। তারপর আমি এখান থেকে কিছু জিনিস দেখাচ্ছি। দেখেন যে একজন মানুষ ওঠার জন্য এখানে বলছে 1%, এটা আমরা রেসিডেন্সিয়াল হিসাব করে হিসাব করতে চাই। 1%-এর জন্য একজন যদি মানুষ ওঠানামার জন্য আপনাকে সিঁড়ির উইডথ দিতে হয়, তাহলে মিনিমাম কয় ইঞ্চি রাখতে হবে, 36 ইঞ্চি। এটা হচ্ছে 3 ফিট রাখার কথা বলছে। তো আমাদের দেশে অনেকে 2.5 ফিটও রাখতে পারে, তাই না। 2.5 ফিট হইলে আপনি উঠতে পারবেন মোটামুটি, এটা একটা স্ট্যান্ডার্ডের কথা বলছে। তারপর 1 to 2 পিপল, এটা পাবলিক মানে কি, পাবলিক স্পেসের জন্য, যেখানে আমরা কি, তো এই যে এটার জন্য কথা বলছে 44, মানে আমরা 3.5 ফিট ধরতে পারি। তো আমাদের দেশে দেখবেন ম্যাক্সিমামই যারা রেসিডেন্সিয়াল বিল্ডিং করে তারা 3.5 ফিট রাখে, তাই না, প্রস্তটা। কেন, কারণ 3.5 ফিটের কম হইলে আপনার ফার্নিচার ওঠানামা কি করতে কি হবে, অসুবিধা হবে। আবার দুজন মানুষ একসাথে ওঠানামা করতে কি হয়, অসুবিধা হয়। তো সেই জন্য আমাদের দেশে ম্যাক্সিমামে ওই যে 3.5 ফিট বা 42 ইঞ্চি সেটা মেনটেন করে আর কি। তো এখানে যে টু পিপল বলতেছে কি, এটা একদম আপনি যদি একদম কি খুব রিল্যাক্স করে উঠতে চান, সেই সব কথাবার্তা বলছে, ঠিক আছে। তার 2 পিপল কমফোর্টেবল। এখন কমফোর্টেবল বলতে কি বোঝাচ্ছে, দুজন মানুষ ওঠানামা করতেছে, দুজন মানুষ ওঠানামা করলে তাদের সাথে অনেক সময় কি বাজার থাকে না, অনেক কিছু নিয়ে ওঠে, তখন আবার একটু জায়গা বেশি লাগে, তাই না। তো এই সব হিসাব করে এখানে একটা ইনফরমেশন দিয়েছে, আমরা সেটা এখান থেকে আপনারা ইয়া করবেন আর কি। আরেকটা হচ্ছে বিভিন্ন ধরনের স্টেয়ার হইতে পারে, অনেক ধরনের স্টেয়ার আছে। যে এটা হচ্ছে স্ট্রেট স্টেয়ারটা কি একদম নিচ থেকে সোজা উপরের ফ্লোরে উঠে যাচ্ছে, তাই না। এটাতে কোনো কি হচ্ছে না, ব্যান্ড হচ্ছে না, কোনো ধরনের ব্যান্ড আসতেছে না। সেটা ব্যান্ডটা কার্ভে হইতে পারে অথবা স্ট্রেট কার্ভ হইতে পারে, স্ট্রেট ব্যান্ড হইতে পারে, তাই না। বিভিন্ন ধরনের এখানে আছে। তো আমরা এই যে জিনিসগুলা করতে গিয়ে আমাদের দুইটা জিনিস আমরা বলছিলাম, যে আমাদের এই ইনফরমেশনটা সাধারণত আপনাকে একটা প্রজেক্ট যখন প্ল্যানিং করবেন, প্রথমে স্টেয়ারটা সাধারণত আমরা কি করি, প্ল্যানিং করে থাকি। কেন, কারণ এই যে রাইজার, এটাকে বলে খাড়া পাঁচটাকে কি বলে, রাইজার স্টেপের, আর এটাকে আমরা যেটাতে পারাকে এটাকে স্ট্রেট বলে। এই দুইটা জিনিসের উপরে আমার সিঁড়ির হাইট কতটুকু, আমার তো বিল্ডিং হাইট ফিক্স থাকে, তাই না। সাপোজ আমাকে কোন একটা বিল্ডিং বললো যে এটার এখান থেকে এখানে হচ্ছে 10 ফিট হাইট আছে, তাহলে আমাকে এই 10 ফিট হাইট উঠতে গিয়ে কতটুকু আমাকে কি করতে হচ্ছে, রাইজার দিচ্ছি, সেটার উপর নির্ভর করতেছে আমার কয়টা ট্রেড হবে, তাই না। তাহলে আমরা যদি এখানে কত ফিট, সাধারণত আমরা কত ইঞ্চি আমাদের দেশে সাধারণত রাখা হয় রাইজার, সাধারণত আমাদের ম্যাক্সিমামই 6 ইঞ্চি রাখে, তাই না। 6 ইঞ্চি, অনেকে 5 ইঞ্চিও রাখতে পারে, অনেকে 6.5 ইঞ্চি 7 ইঞ্চিও রাখে। এখন সাধারণত হয় কি, এটা আপনার যে 6 ইঞ্চি থেকে যদি আপনি কম রাখেন তাহলে কি বেড়ে যাবে, ট্রেড বেড়ে যাবে। ট্রেড বেড়ে যাওয়া মানে কি, লম্বার দিকে আপনার জায়গা বেশি লাগবে, তাই না। আবার যদি আপনি রাইজার বেশি বাড়াই দেন, আমি তাহলে 8 ইঞ্চি করে দিই, তাহলে অসুবিধা কি হবে, হ্যাঁ, তখন উঠতে কষ্ট হবে। আপনি অসুস্থ হইলে তো অন্য কথা, আপনি যদি সুস্থ সবল হন 8 ইঞ্চি করে উঠতেও আপনার কি হবে, কষ্ট হয়ে যাবে। যখন আপনি বয়স্ক হবেন তখন তো আরো বেশি কষ্ট হবে, তাই না। তাহলে এই যে বিল্ডিং এর হাইট কতটুকু আছে সেটার উপর নির্ভর করে আপনাকে কি করতে হবে, রাইজারটা নির্ধারণ করতে হবে। তো আমাদের দেশে সাধারণত 5 থেকে 7 ইঞ্চি এর মধ্যে রাখে আর কি। তো এটাও বলতেছে গ্যাস ইঞ্জিনিয়ার আপনাকে এগুলো কম, এটা যে কম হবে না তাও না, তাই না। অনেকে 4 ইঞ্চিও রাখে, দেখবেন 4 ইঞ্চি আছে কোথায়, মার্কেট গুলাতে থাকে, তাই না। দেখবেন আপনি এতগুলা ধাপ আছে, যে আপনার এত বেশি ধাপ হওয়ার কারণে আপনি খুব তাড়াতাড়ি উঠতেছেন। আমরা অনেকে কি করে, দুইটা দেয়, তাই না। দুইটার উপর পাবেন না অনেক সময়, যে এত ছোট করে রাখছে, আপনার জন্য এটা কমফোর্টেবল না, একটা করে উঠবেন, এরকম করতে করতে আপনার 30টা ধাপ উঠতে হচ্ছে অনেক সময়। যারা ইয়াং তাদের জন্য কি এটা ডিসকমফোর্ট হয়ে যায়। তো এই জিনিসটা আবার কমাই দিলে একেবারে যে খুব কমফোর্ট তাও না, তাই না। তো এই জন্য স্ট্যান্ডার্ড আমাদের দেশে সাধারণত 5 থেকে 6 এটা রাখে আর কি। তো আপনার জায়গার উপর নির্ভর করে এটা কি কমাইতে বাড়াইতে হতে পারে। তাহলে এই যে আমরা বললাম 10 ফিট যে উঠলো, এখানে স্টেয়ারের ক্ষেত্রে
যদি একদম সোজা এই পাশ থেকে ওই পাশে উঠে যায় তাহলে কয়টা কয়টা থ্রেড লাগবে? যদি আমি বলি যে রাইজার 6 ইঞ্চি করে, আমার এই টপে হচ্ছে 10 ফিট হাইট, তাহলে কয়টা রাইজার লাগবে বলেন তো? আমরা যদি 10 ফিট বলি তাহলে মানে 6 ইঞ্চি মানে হাফ ফিট করে, তাই না? তাহলে কয়টা রাইজার লাগবে? 20টা রাইজার লাগবে, তাই তো নাকি? তার মানে এভাবে খাড়া 20টা খাড়া হইতে হবে। তাহলে তখন থ্রেডের সংখ্যা কয়টা হবে? থ্রেড কয়টা হয়? সাধারণত থ্রেড হয় হচ্ছে রাইজার থেকে একটা কম, রাইজারের থেকে একটা কম। কেন? এই যে রাইজার যেটা আছে একদম লাস্টে দিয়ে যেটা, সেটা তো আমার উপরে এসে ঠিক উপরের ফ্লোরটা পেয়ে যাচ্ছে, ওখানে আর থ্রেড নেই, তার মানে এর আগ পর্যন্ত থ্রেড থাকে। তাহলে 20টা যদি রাইজার হয়, থ্রেড হবে কয়টা? 19টা। তো এটা হচ্ছে যদি আপনি সোজা স্ট্রেট উঠে যান, ঠিক আছে? আর যদি আপনাকে আমাদের এই ধরনের সিঁড়িগুলোকে বলে, যদি আমাদের এখানে কি আছে স্ট্রেট কথা তো আমরা বললাম, স্ট্রেট অনেক ধরনের স্টেয়ার হতে পারে, এগুলা আর্কিটেকচারাল এর কারণে করতে পারে। এটা হচ্ছে এল শেপ স্টেয়ার, ঠিক আছে? তো এল শেপ স্টেয়ার এবং আমাদের দেশে যেটা ম্যাক্সিমাম ইউজ হয় সেটা হচ্ছে ইউ শেপ, যেটাকে আমরা বলি কি ডগ লেগ স্টেয়ার। ডগ লেগ স্টেয়ারটা ইউ শেপ আবার অনেক ধরনের হতে পারে, তাই না? এখানে এই ইউ শেপ বলতে বোঝাচ্ছে সে ডগ লেগ স্টেপ থেকে ইউ শেপ বলছে। ইউ শেপটা 3টা ফ্লাইটেরও হতে পারে না, যে গেল তারপরে আরেকটা ফ্লাইট হচ্ছে, তারপর আবার আরেকটা ফ্লাইট হচ্ছে, যেটাকে এখানে ওরা নাম দিচ্ছে কোথায় এই ক্রাইটেরিয়াতে ওরা ইয়েটা করে না, ঠিক না? এগুলো আদার কেস, এটা অন্য কেস, এটা অন্য কেস। আমরা ইউ শেপটাকে ধরে নিতে পারি আর কি। এখানে যারা ওরা ইউ শেপ দিয়ে সবগুলাকে ডিফাইন করছে, সবগুলা বলতে কি বোঝাচ্ছে আমরা, যে এই যে এটাও ইউ শেপ, তাই না? এটাও ইউ শেপ। তো এখানের মধ্যে কিছু আবার পার্থক্য আছে, দেখেন স্টেপের কিছু পার্থক্য আছে, এগুলো নিয়ে আমি আসতেছি, এইখানে টাইপসে আছে। তো আমরা যদি বলি ইউ শেপ স্টেয়ার, ইউ শেপ স্টেয়ার কি হতে পারে? ডগ লেগ হইতে পারে, আবার 2টা ফ্লাইটে 3টা ফ্লাইটের হইতে পারে, 4টা ফ্লাইটের হইতে পারে। ডগ লেগ স্টেয়ার কয়টা ফ্লাইটের হয়? ফ্লাইট হচ্ছে যেগুলোকে ফ্লাইট বলে, তাই না? এই যে যেটা আমরা এটাকে বলে ফ্লাইট। এরপরে ল্যান্ডিং, 2টা ল্যান্ডিং এর মাঝখানে যে ইয়ে থাকে এটাকে কি বলে? ফ্লাইট বলি আর কি আমরা, স্টেয়ার ফ্লাইট, ঠিক আছে? তো এটা 2টা, তারপর আমরা বলছি কি এটা 3টা ফ্লাইটের হইতে পারে, যে এখানে আসলো, এরপর আবার কিছু ধাপ আছে, তারপর একটা ল্যান্ডিং, তারপর সে আবার উপর দিয়ে আসতেছে, তাই না? এরকম হইতে পারে। আবার 4টাও হইতে পারে, গেলাম তারপর আবার উঠছে, তারপর উঠছে আবার কি এদিকে আসছে, তাই না? অনেক সময় হইতে পারে যে এখানে লিফট আছে, সে লিফটের 3 দিক দিয়ে ঘুরতেছে, তাই না? এরকমও হইতে পারে। তো এগুলোকে এই ক্যাটাগরিতে সে ইউ শেপ হিসেবে ডিফাইন করে দিয়েছে। তাহলে এই ক্ষেত্রে এই যে আমরা যদি বলি ডগ লেগ স্টেয়ার, মাঝখানে শুধুমাত্র একটা ল্যান্ডিং থাকবে, তখন ধাপ কয়টা হবে? কিভাবে হিসাব করবেন বলেন তো? আমার এই যে আমি বললাম এখান থেকে এটা তো ধাপ বোঝাচ্ছে, এরপরে আরেকটা যদি আমরা যদি আরেকটা রাইজার দিয়ে এটাকে এভাবে দেখাই, অথবা আমরা বলতে পারি এটাই হচ্ছে আমার ফ্লোর লেভেল, ঠিক আছে? রাইজারের পরেই তো ফ্লোর লেভেল থাকবে নাকি? এখানে যেমন এখানে রাইজার শুরু, তারপর ওখানে রাইজার শেষ, তারপর ফ্লোরটা থাকে। তাহলে এই ক্ষেত্রে কিভাবে বের করবেন কয়টা ধাপ লাগবে? ওখানে তো সোজা চলে গেছি, 6 দিয়ে ভাগ করে 6 ইঞ্চি করে করে কি ভাগ করে। আপনাকে যদি বলে স্ট্রেট স্টেয়ারের ক্ষেত্রে কি হয়, আপনাকে বলছে 11 ফিট হাইট উঠতে হবে, ঠিক আছে? 11 ফিটকে আপনি কি করবেন তখন? 12 দিয়ে গুণ করে 6 দিয়ে ভাগ করে দিচ্ছে, তাই না? 6টা হচ্ছে কি রাইজারের হাইট। এখন রাইজার যদি 5 হয়, 5 দিয়ে ভাগ করবেন স্ট্রেট স্টেয়ারের ক্ষেত্রে। এটার ক্ষেত্রে কিভাবে বের করবেন কয়টা ধাপ লাগবে? হ্যাঁ, এটাকে আমরা সাধারণত করি কি, যদি ডগ লেগ হয়, যদি ডগ লেগ স্টেয়ারের আবার টাইপস আছে, যেমন এটা হচ্ছে ইকুয়াল স্পেসে, আমরা এদিকে যতগুলো ধাপ আছে এই পাশে সেম ধাপ। সবসময় কিরকম হইতে পারে, কিছু কিছু স্টেয়ার দেখবেন প্রথম ফ্লাইটে হয়তো বেশি ধাপ আছে, তারপর ফ্লাইটে হয়তো কম আছে, তাই না? অনেক সময় দেখছেন এরকম যে পরের ফ্লাইট মানে কি, এটাতে এখানে যেমন ইকুয়াল আছে দেখা যাচ্ছে, সমান সমান স্টেপ। এরকম হতে পারে যে প্রথম স্টেপে একটু বেশি আছে, তারপর এখানে এসে একটু কি কম হইতে পারে, অথবা প্রথম স্টেপে একটু কম আছে, প্রথম ফ্লাইটে কম আছে, পরের ফ্লাইটে গিয়ে কি বেশি হতে পারে। তো এই সংখ্যাটা নির্ভর করবে হচ্ছে আপনার এই যে ল্যান্ডিংটা কোথায় হচ্ছে সেটার উপর, তাই না? কারণ ল্যান্ডিং এর যে টপটা আপনি দিচ্ছেন, এখান থেকে যে ল্যান্ডিং এর টপটা দিচ্ছি, এটার হাইট কতটুকু সেটা আপনাকে ডিফাইন করতে হবে, তাই না? যদি আমাদের 10 ফিট হয়, তাহলে আমরা সাধারণত বলি কি ল্যান্ডিং এর টপটা 5 ফিটে থাকবে, এরপরে এখানে এসে 5 ফিটে থাকবে, তাই না? এটা বুঝাতে পারছি নাকি? আমার যদি এই লেভেলে যদি 10 ফিট থাকে, তাহলে আমরা বলছি কি এখান থেকে সে এখানে 5 ফিট উঠবে, তারপরে আবার শুরু করে এখানে যখন উপরে উঠবে তখন 5 ফিট উঠবে, ঠিক আছে? তাহলে টোটাল সে 10 ফিট উঠতেছে। এখন সবসময় যে 10 ফিট থাকবে তাও না, বিল্ডিং এর হাইট কি হতে পারে, বিল্ডিং এর হাইট কম বেশি হতে পারে। এমনও দেখবেন একই বিল্ডিং এর ক্ষেত্রে একটা ফ্লোর 11 ফিট আর একটা ফ্লোর
10 ফিট, আরেকটা ফ্লোর 10.5 ফিট, এরকম থাকতে পারে। তাহলে আপনি যদি সেম রাখতে চান স্টেয়ারকে, আপনাকে রাইজারের সংখ্যা কি করতে হবে, তখন রাইজারের মানটা কম বেশি করতে হবে, তাই না? আপনি স্টেপ রাখতে চাচ্ছেন কি সেম, স্টেপ সেম রাখতে চাইলে যদি বিল্ডিং এর হাইট কম বাড়ে, তাহলে কিসের মান কমবে, রাইজারের উচ্চতাটা কমবে বাড়বে, ঠিক আছে? ওইটা আবার প্রজেক্ট ওয়াইজ কি করতে হবে, ডিফাইন করতে হবে কি। তাহলে যে ডগলেগ স্টেয়ারের ক্ষেত্রে আমরা কি বলছি, তাহলে যদি 5 ফিট হয়, 6 ইঞ্চি করে উঠতে হইলে 5 ফিটে রাইজার কয়টা লাগবে? 5 ফিট উঠবো আমি, আমার রাইজার হচ্ছে 6 ইঞ্চি করে, তাহলে 5 ফিট উঠতে আমার রাইজার কয়টা লাগবে? হ্যাঁ, 10টা। 5 ফিটে 10টা রাইজার লাগবে। যদি 10টা রাইজার লাগে, তাহলে স্টেপ কয়টা হবে? 9টা হবে। কেন? এখানে ক্ষেত্রে কিন্তু এটা ল্যান্ডিং, ঠিক আছে? ওই ডগলেগ স্টেয়ারে সেটাকে আমরা কি বলতেছি, ল্যান্ডিং বলতেছি। এইগুলা হচ্ছে ধাপ হিসেবে কারণ হবে তখন, ঠিক আছে? তো এত কথা বলার পিছনের কারণ হচ্ছে কি, আমরা আমাদের যে প্রজেক্ট নিয়ে কথা বলছিলাম সেটাতে আমি আপনাদেরকে দেন, এটা হচ্ছে এটা 2টা ফ্লাইট, তাই না? ডগলেগ স্টেয়ার বলতে পারি। আবার আমি কিছু প্রজেক্ট দিছি আপনাদের, এটাতে কয়টা ফ্লাইট আছে, আমরা এই যে এখান থেকে উঠতেছি, একটা ল্যান্ডিং আছে, এরপর আবার 2টা ধাপ আছে, আবার ল্যান্ডিং আছে। এক্ষেত্রে কিন্তু আপনাকে ক্যালকুলেশন করার সময় কি করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। সোজাসুজি আপনি এত ফিট দিয়ে ভাগ করে দিয়েছেন, একটা কম করে দিয়েছেন, তাইলে হবে না। এক্ষেত্রে যেমন আমি বলছি, এখানে এই যে এই পর্যন্ত 10টা রাইজার আছে, আমরা কিন্তু এখানে হিসাব করবো কি, নাম্বার অফ রাইজার। সবসময় হিসাব করবেন আপনার বিল্ডিং এর হাইট যতটুকু, সেটার জন্য আপনার রাইজার কত করে রাখতে চাচ্ছেন, ঠিক আছে? রাইজার যত, বিল্ডিং এর টোটাল হাইটকে তখন ভাগ দিয়ে দিবেন, টোটাল হাইট দিয়ে। ওই ডগলেগ স্টেয়ারে তো অর্ধেক বলছি, এক্ষেত্রে তো আর আপনার অর্ধেকের ব্যাপার নেই, তাই না? তখন আপনি কি করবেন, টোটাল কয়টা লাগতেছে সেটা হিসাব করবেন রাইজার। তো এক্ষেত্রে এটা একটা রাইজার, এই লাইনটাও কিন্তু একটা রাইজার, তাই না? ল্যান্ডিং যেখানে পড়তেছে, আমরা ল্যান্ডিং এর এখানে উঠে রাইজার দুটো ল্যান্ডিং উঠছে, আবার এখান থেকে কি 3টা ফ্লাইটে এটাই হবে, তাই না? তখন হিসাব করতে হবে রাইজার কয়টা লাগছে। এখানে আমাদের রাইজার কয়টাতে আছে, এখানে আমি নাম্বারিং করছি কিন্তু এই কারণে, এই নাম্বার অফ, এটা হচ্ছে নাম্বার অফ রাইজারের সংখ্যা। কয়টা রাইজার দেওয়া আছে এখানে? 22টা রাইজার দেওয়া আছে, ঠিক আছে? তাহলে 22টা রাইজার যদি হয়, আমি যদি 6 ইঞ্চি করে উঠতে চাই, কত ফিট উঠবো? 126 ইঞ্চি, তাই না? 126 ইঞ্চি, এরকমই তো নাকি? 132 ইঞ্চি, 6×12 132, ঠিক আছে? 132 ইঞ্চি আমি উঠতেছি, তাহলে 132 ইঞ্চি মানে কয় ফিট? 11 ফিট হাইট, তাই না? 11 ফিট হাইট তার উঠতেছে। এখন আমি যদি বলি যে না, আমি এখানে 132 ইঞ্চি উঠবো, কিন্তু আমার রাইজ হবে 5 ইঞ্চি করে। কত ইঞ্চি করে? 5 ইঞ্চি করে। তাহলে কয়টা রাইজার লাগবে তখন? মানে আমি বলছি, সাপোজ আমি বললাম, আচ্ছা আমি একটু কমে আসি, 11 ফিট না, আমি বললাম আমার ফ্লোর হাইট হচ্ছে 10.5 ফিট। ওকে, 10.5 ফিট মানে কত ইঞ্চি? 10 ফিট 6 ইঞ্চি আর কি, 10.5 ফিট মানে 10 ফিট। তাহলে কত ইঞ্চি টোটাল? 126, তাই না? 126, 10 × 12 প্লাস 0.5 মানে 6 ইঞ্চি, তাহলে 126 ইঞ্চি আপনাকে উঠতে হবে। তাহলে 126 ইঞ্চি যদি উঠতে হয়, আপনি যদি বলেন আপনার রাইজার হচ্ছে 5 ইঞ্চি করে, তাহলে টোটাল কয়টা রাইজার লাগবে? টোটাল কয়টা রাইজার? কয়টা হিসাব করে বলছেন তো নাকি? মানে 5 দিয়ে ভাগ দিব আর কি, তাই না? আমরা তাহলে এখানে থাকতেছে 2, তারপরে এখানে 2, 26 কে যদি 5 দিয়ে ভাগ দিই কত হয়? 25 পয়েন্ট সামথিং এরকম থাকবে। তাহলে 1 ইঞ্চি যেটা, সেটা আমরা কি করতে হবে? 25টাই আমরা রাইজার দিব, যে 1 ইঞ্চি যেটা থাকতেছে অন্য গুলাতে কি করে দিতে হবে? মিলাই দিতে হবে আর কি, ঠিক আছে? কারণ আমরা 1 ইঞ্চির জন্য তো আরেকটা রাইজার দিতে পারি না, তাই না? তো সেই ক্ষেত্রে সেই জিনিসগুলো আপনাকে হিসাব করতে হবে। তাহলে তখন হবে 25টা আপনাকে রাইজার দিতে হচ্ছে। আবার যদি আমি বলি যে আমি এখানে যদি কয়টা রাইজার আছে? 22টা রাইজার যদি আমি 6 ইঞ্চি করে উঠি, তাহলে টোটাল উঠতেছি কত? 132 ইঞ্চি। আর 22টা রাইজার যদি আপনি 5 ইঞ্চি করে উঠেন, তাহলে কয় ফিট উঠবেন? 22টা রাইজারে কত উঠে? 22 × 5, তাই না? কি 110 হয়? 110 ইঞ্চি, তার মানে 10 ফিটেরও কম এসে যাচ্ছে, তাই না? সেটা আমরা করতে পারবো। তাহলে আপনাকে স্টেয়ার ডিজাইন করার আগে 2টা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আপনার ফ্লোর হাইট কত হচ্ছে, ঠিক আছে? আরেকটা হচ্ছে আপনার রাইজার কত হচ্ছে, ঠিক আছে? তো সাধারণত আমাদের দেশে থ্রেড গুলা 10 ইঞ্চি রাখে, তাই না? ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা পার দিই, সেটা আমাদের দেশে 10 ইঞ্চি রাখে। 10 ইঞ্চির অনেকে কমও ইউজ করতে পারেন, তাই না? এখন কম হলে কি হবে? যে ডিসকমফোর্ট ফিল করবেন, অনেকের পা কিন্তু লম্বা হয়, তাই না?
আমরা বলি ফিট, কিন্তু আমাদের দেশের সবার মাপ সাধারণত 9 ইঞ্চি 10 ইঞ্চি এরকম পা থাকে, তাই না? যদি আপনি এরকম কম হয়, অনেকের পা যদি বেশ বড় হয়, তার জন্য কি হইতে পারে, এটা ডিসকমফোর্ট হতে পারে আর কি, ঠিক আছে? সেজন্য আমাদের দেশে যে 10 ইঞ্চিটা কি রাখে। কিন্তু আপনি যদি একাডেমিক বিল্ডিং এ যান, একাডেমিক মানে কি, আপনি স্কুল কলেজে যান, তখন 10 ইঞ্চি না, ওখানে 12 ইঞ্চি রাখে, তাই না? একটু যাতে সেফ জোনে থাকে, ঠিক আছে? আবার মার্কেটে গেলে দেখবেন আরেকটু বড় থাকতেছে, ঠিক আছে? এটা আবার যদি বেশি বড় রেখে দেন, এটা অসুবিধা। আপনি থ্রেড বড় দিলে কি হবে, হ্যাঁ? আপনি থ্রেড দিয়ে দিচ্ছেন 18 ইঞ্চি, তখন যে একবার পা দিবেন, আবার ওটার উপর আরেকবার পা দিতে হবে, তাই না? আপনি একবারে তো 18 ইঞ্চি পা খাওয়া কি অনেক সময় পক্ষে পসিবল হবে না, সেটা আরো একটা বিরক্তের কারণ হতে পারে আর কি, ঠিক আছে? আচ্ছা যাও, এই হচ্ছে কথাবার্তা। মোটামুটি এগুলোর ক্ষেত্রে আপনাকে হিসাব করতে হবে আপনি কিভাবে দিচ্ছেন, এটা নির্ভর করবে আপনার জায়গা এবং আপনার ক্লায়েন্টের উপর। আর আর্কিটেকচারাল যে ভিউগুলা ইয়াগুলো আছে ডুপ্লেক্স, এখানে ম্যাক্সিমাম ছবিগুলো কিন্তু ডুপ্লেক্সের ছবি দেখানো আর কি। ডুপ্লেক্সে বিভিন্ন ধরনের স্টেয়ার আসতে পারে, ঠিক আছে? কিন্তু আপনাকে এই যে উইন্ডার, এটাকে উইন্ডার বলতেছে কেন, এটাও কিন্তু ইউ শেপ বা এল শেপের, তাই না? কিন্তু এটার নাম আলাদা করে বলছে উইন্ডার স্টেয়ার। কেন? কারণ এই যে এল শেপের স্টেয়ার যেটা, সেটাতে এখানে একটা ল্যান্ডিং ছিল, তাই না? এখানে কি করছে, ওই ল্যান্ডিংটাকে কয়েকটা ধাপে ভাগ করছে। এই জন্য এটা এই ধরনের স্টেয়ার গুলোকে কি বলে, উইন্ডার স্টেয়ার বলে আর কি, ঠিক আছে? এটার নাম জাস্ট ডিফারেন্সটা হচ্ছে এটা। আর স্পাইরাল নিয়ে আমরা কথাবার্তা পরে বলবো, স্টেয়ার কার্ভ নিয়ে আমরা পরে কথাবার্তা বলবো। এখানে এটাকে ক্যান্টিলিভার অনেকে দেখবেন এখন কোথায় বিভিন্ন ডুপ্লেক্স বিল্ডিং এ প্রেফার করে, তাই না? ক্যান্টিলিভার বলছে কেন? হ্যাঁ, এই যে এখানে এখানে হয়তো তারা এখানে ওয়ালের ভিতরে বিম থাকে, এখান থেকে সে কি বের করে আনে। এগুলা কিন্তু কিসের জন্য অ্যাপ্লিকেবল না। আপনি যদি এরকম হসপিটালে যেতেন হবে, আপনি যদি একাডেমিক বিল্ডিং এ দেন হবে, কারণ এটা অনেক মানুষ যখন উঠানামা করবে, এটা কি হইতে পারে, ফেল করতে পারে। ডুপ্লেক্স প্রজেক্টে মানুষ উঠবে 1 জন 2 জন, তারা ফ্যামিলি মেম্বার আসছে, উঠানামা করতেছে, ওই ক্ষেত্রে কি এগুলা সাধারণত প্রেফারেবল থাকে আর কি। এটা হচ্ছে কি বাইফার্কেটেড স্টেয়ার, তাই না? আগের বাংলা সিনেমায় দেখা যেত, তাই না? জমিদার, হ্যাঁ হ্যাঁ, বাইফার্কেটেড মানে একটা ফ্লাইট থাকবে, এরপরে আবার একাধিক ফ্লাইটে ভাগ হয়ে যায়। এটা ওই যে আগের যুগে ইউজ করতো আর কি, এগুলোকে বাইফার্কেটেড স্টেয়ার বলে, ঠিক আছে? আর যদি আপনার অনেকে এখন অনেকে এরকম করে যে একটু ফ্লোর হাইট বাড়াই দিয়ে কি করতেছে, 2টা লেভেল করে ফেলছে, উপরে নিচে এখানে থাকতেছে, তো উপরে তারা বসার বা পড়ার। এটা হচ্ছে ডুপ্লেক্স, অনেকে করলে এরকম করে। বাচ্চাদের জন্য একটা কি আলাদা জন্য, তখন ফ্লোর হাইট বেশি রাখলে এটাকে ল্যাডার বলে, তাই না? মই বলে আর কি। আচ্ছা যাও, এটা কি লেডার কিন্তু কি শব্দ, এটা এখানে আবার একটা ডিফারেন্স। এখন আমাদের এই যে স্টেয়ারটা ড্র করাতে চলে আসি, কিভাবে আমরা স্টেয়ার ড্র করবো। ওকে, তাহলে এই লোকেশনে আমি কয়েকটা প্রসেস দেখাবো। জাস্ট আমরা যেহেতু স্টেয়ারের জন্য আলাদা করে আগে জায়গা নিয়ে আসছি, সেই জন্য এখানে কিভাবে ড্র করবো। আমি বলছিলাম আপনাদেরকে কোন একটা প্রজেক্ট করার আগে ফার্স্ট যে ক্রাইটেরিয়াটা আমরা ডিফাইন করি, সেটা হচ্ছে আপনার স্টেয়ারটা কোন লোকেশনে হবে এবং স্টেয়ারটা কিরকম হবে। এটা আগে কি করে নিতে হবে, আপনাকে সিদ্ধান্ত নিয়ে নিতে হবে। কারণ অনেকে দেখবেন অনেক বিল্ডিং প্রজেক্টে এটাই প্রবলেম করে, যে আগে করে ফেলছে, পরে সিঁড়িটা আর মিলাতে পারে না, ঠিক আছে? যাতে সিঁড়িটা ইয়া না হয় আর কি। তো এটা আপনাকে প্রথমে ডিসিশন নিতে হবে, ফ্লোর হাইট কত, কত করে রাইজার দিবেন, ক্লায়েন্টের সাথে কথা বলে নিতে হবে, রাইজার কত করে দিতে চাচ্ছি, সেই হিসাব করে আপনাকে ফ্লোর হাইট কত হবে সেটাও জেনে নিতে হবে। তারপরে কি স্টেয়ারটা ইমপ্লিমেন্ট করতে হবে। এখন আমি এটা এল শেপে করবো না ইউ শেপে করবো নাকি কিভাবে করবো, সেটা আসবে এর পরের ধাপে, ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় আমরা এখান থেকে যেটা একটা ইনফরমেশন পেয়ে গেছি, এখান থেকে আমরা কিভাবে ড্র করবো সেটা দেখবো। ওকে, যদি আপনাদের কাছে এতটুকু ড্র করা থাকে, আমরা এই জায়গায় একটা ট্রিম করে দিতেছি। আমি যে আমার এই যে স্টেয়ার রুমের সাথে স্টেয়ারের যে জায়গায় ডিফারেন্সটা আছে, আমি এখানে ট্রিম করতেছি, তাদেরকে আলাদা করে নিলাম। তার মানে এটা হচ্ছে আমার স্টেয়ারের জোনটা। ওকে, আচ্ছা, এখানে আমার এটা মিড পর্যন্ত ছিল, তাই তো, তাই না? আমরা কিন্তু মিড পর্যন্ত ড্র করবো আর কি এটাকে। তারপরে এটাকে কি করে দিব, মিরর করে দিব। এখানে আমার এখন জায়গা কতটুকু আছে আমি একটু দেখে নিই। 55, 55 থাকার কারণ কি, আমাদেরকে কি বেশি নিচে আমরা জায়গা কি, ওই যে আমাদের কি আছে, এখানে 3টা ফ্লাইটের স্টেয়ারটা আছে, তাই না? তাহলে 3টা ফ্লাইটের স্টেয়ার যেহেতু এখানে আমাদের এখানে আমরা জায়গা নিচ্ছি 4 ফিট। ওকে, তারপর আরেকটা ধাপ আছে, তাই না? তাহলে 4 12 কত হয়, 48। 48 এর সাথে 10 যোগ করলে কত হয়, 58, তাই না? 58 ইঞ্চি থাকার কথা আমার এখানে। আমরা একটু দেখে আছে কিনা, আমি এখান থেকে এই পর্যন্ত 58 আছে। ওকে, মিড পর্যন্ত, তাই না? এটা মিড পর্যন্ত আসবে, সেজন্য ওই পর্যন্ত থাকবে। আচ্ছা,
তাহলে এখানে একটা এই জায়গায় আমাকে প্রথমে যে ডিসিশনটা নিতে হচ্ছে, আমি এই যে ফ্লাইটটা আছে ফ্লাইটের প্রস্থ কত রাখছে, ফ্লাইটের প্রস্থ 4 ফিট, তাই না? এই যে এখানে এইটা আমরা 4 ফিট রাখছি। ওকে, তাহলে এই পাশ থেকে এটার এই জায়গাটা হচ্ছে আমার 4 ফিট, আমরা সেটা অফসেট করে দিতে পারি প্রথমে, তাই তো? অফসেট কমান্ডের শর্টকাট কি? আমি একটু ট্রিম করে নিচ্ছি এগুলা যাতে এক্সট্রা কোনো কিছু না থাকে। তাহলে অফসেট কমান্ড ও এন্টার করলাম, আমি থ্রোক অ্যাক্টিভ করতে পারি, এখানে থ্রোক অ্যাক্টিভ করলাম, জাস্ট এই হিটটাকে সিলেক্ট করে আমি এখানে 4 ফিট 48 ইঞ্চি, তাই না? 4 বার 48। ওকে, বাকিটা আমরা পরের যখন যাব তখন নিয়ে করবো। তাহলে আমি এটা হচ্ছে আমার একটা ফ্লাইটের অপশন। তো এখানে যে জায়গাটা আমরা দেখি, আমি এখানে কিন্তু স্টেপটা ড্র করবো, আপনারা অফসেট দিয়ে করতে পারবো। আমি কিছু কমান্ড দেখাবো, এখানে 2টা কমান্ড শিখবো আমি, ঠিক আছে? তার কারণে আমি একটু আস্তে আগাচ্ছি। এখানে যে এই জায়গা থেকে এখানে 4 ফিট রাখা হয়েছে, এখান থেকে এখানেও মেবি 4 ফিটই আছে, তাই না? এটা মাপ দেওয়া আছে, মেবি দেয়া নেই। সাধারণত এটার ক্ষেত্রে অনেকে প্রেফার করে কি, এটা বোর্ডেও বলা আছে যে আপনার সিঁড়ির উইথ যতটুকু হবে আপনার এদিকে ল্যান্ডিং এর প্রস্থ কি সেম রাখার কথা বলে আর কি, ঠিক আছে? তো মেবি আমরা এখানে এটাই করছি, এখানে 4 ফিট আছে, এখানে একটু বেশি আছে, 4 ফিট 6 ইঞ্চি রাখা হয়েছে প্রজেক্ট বেসিস। এখানে 4 ফিট, অনেকে 3.5 ফিটও রাখতে পারেন, তাই না? দরজা যদি 3.5 ফিট হইতো, যদি আমরা একটু বড় রাখছি, যেহেতু এখানে কি মানুষ ওঠানামা করবে, কি বাইরে হবে, ঢুকবে, এই জায়গায় আমরা এই জায়গাটা একটু বড় রাখছি, ঠিক আছে? তাহলে এটা আমরা এই পাশ থেকে আমরা 4 ফিট ধরবো আর কি, যেহেতু ইনফরমেশনটা এখানে নাই। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে অফসেট কমান্ডটা প্রথমে এই জায়গা দেখেন, এখান থেকে এটাকে আমরা অফসেট করবো কয় ফিটে, 4 ফিটে, তাই না? তাহলে এটাকে আমরা অফসেট করে দিতে পারি এদিকে 4 ফিট। এতটুকু করেন সবাই। এর পরের ধাপে আমি একটু যাচ্ছি, আর একটা কমান্ড শিখবো আমরা এর পরে গিয়ে। ওকে, আমাদের কিন্তু এই ক্ষেত্রে এই যে এই ওয়ালের লাইনটা না থাকলেও হইতো, তাই না? এখানে তার ওয়াল হবে, এরপরে তো ওয়ালটা হবে না, তাহলে আমি এই ওয়ালটা কিন্তু এখানে ডিসক্লোজ করে দিলে হবে, এই মিড লাইনটা থাকলে হচ্ছে আমার, ঠিক আছে? তাহলে আমি এখানে কি করে দিচ্ছি, এখানে ট্রিম করে দিলে আমি পারতেছি, তাই না? আমরা কি ব্রেক কমান্ড দেখছিলাম, আমি একটু ব্রেক কমান্ডটা একটু রিপিট করে দেন। আমি বলছি কি এই যে লাইনটা এই সিঁড়ি থেকে এই পর্যন্ত থাকবে না, তাহলে আমি ট্রিম করলে পারতাম, টিআর এন্টার, এই অংশটা ট্রিম করে দিলাম। দেন আমি যখন একটু জুম আউট করছি, আমি জুম আউট করে কি করছি, ওই যে ইয়া করাতে সে এই পুরাটা এদিকে রেফারেন্সে আর আসে নাই, তাই না? তাইলে এখানে হয়তো সে কানেক্টেড নাই, অথবা পুরাটা চলে গেছিল, যে এখন যখন ক্লিক করবো সে উপরের পুরাটাই চলে যাচ্ছে, যেহেতু এই রেফারেন্সটা তার কিসে রাখি নাই, স্ক্রিনে রাখি নাই। এটা একটা টেকনিক আমি দেখাইছিলাম, মনে আছে? আমি যদি এই অবস্থায় ট্রিম করি, দেখি কার কার মনে আছে, দেখি দেখেন এখানে এই যে লাইনটা আমি ট্রিম করতে চাচ্ছি, এখানে একটা আমি অলরেডি অফসেট করে একটা লাইন আসছি না, হ্যাঁ? এটাকে ট্রিম করলে এই কতটুকু ট্রিম হচ্ছে, ওই এই লাইন পর্যন্ত, পরেরটা আবার আমাকে ট্রিম করতে হচ্ছে না? হ্যাঁ, এটাকে যদি আমি একবারে ট্রিম করতে চাই, আমি কি বলছিলাম মনে আছে, যে ট্রিম কমান্ডে ঢুকলাম, এটা আমার আরেকটা রেফারেন্স কাট করতেছে, আমি কি করলাম, ওই রেফারেন্সটাকে আমার স্ক্রিনের বাইরে নিয়ে গেছি, তারপরে এসে ট্রিম করছি। তাহলে কি হবে, এর পরে থেকে পুরো অংশটা ট্রিম হয়ে যাবে, তাই না? তার এখানে এটাকে সে আর রেফারেন্স হিসেবে ধরে না, ঠিক আছে? আমি এটা দেখাইছিলাম যে একটা টেকনিক। ওকে, আচ্ছা, এখানে আমি বলছিলাম আমি আর একটা পদ্ধতি দেখাইতে চাচ্ছি, একটা লাইনকে যদি আমি আলাদা করতে চাই, ট্রিম করা ছাড়া, জাস্ট লাইনটা আলাদা করব, ঠিক আছে? 2টা অবজেক্টে রূপান্তর করবো। এই পয়েন্টটা আমি ব্রেক করতে চাচ্ছি, তাহলে ব্রেক কমান্ড কিন্তু 2টা আছে, একটা হচ্ছে ব্রেক আর একটা হচ্ছে ব্রেক এট পয়েন্ট। এই যে ব্রেক এট পয়েন্ট, এটা আমরা ইউজ করব, ঠিক আছে? ব্রেক এট পয়েন্ট মানে কি, কোন একটা অবজেক্টকে কোন একটা পয়েন্ট বরাবর আলাদা করে দেওয়া, ঠিক আছে? আমি জাস্ট কমান্ড গুলো আপনাদেরকে রিপিট করাচ্ছি, কারণ প্রসেসটা এটাই করতে হবে নেসেসারি না, আপনি ট্রিম করে দিলে পারতাম, তাই না? আমি জাস্ট ব্রেক এট পয়েন্ট কমান্ডটা আবার একটু রিপিট করাচ্ছি কিভাবে সে কাজ করে। যে ব্রেক এট পয়েন্টে দিলাম, কাকে কাকে করব, ওই যে লাইনটাকে, এই লাইনটাকে প্রথমে সিলেক্ট অবজেক্ট সিলেক্ট করতে হবে, কোন পয়েন্টে ব্রেক করব, এই যে পয়েন্টে ক্লিক করলাম, দেখেন এখন সে কি, এটা একটা অবজেক্ট হয়ে গেছে, এটা একটা অবজেক্ট হয়ে গেছে, তাই না? এটা একটা প্রসেস, অনেক সময় আপনাকে কাজে আসবে। এরপর আমি এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম, এটা জাস্ট আমি কি কোনটা ইউজ করলাম। তাহলে আমি এখানে এক্সটেন্ড করে দিচ্ছি একটু, আমার এটা এই পর্যন্ত থাকবে, এটাকে আমি এক্সটেন্ড করে রাখতেছি। আচ্ছা, আমি এখানে এটাকে এক্সটেন্ড না করে আমি এই জায়গাটা ট্রিম করে রাখতেছি। ওকে, এটাকে এক্সটেন্ড করে দিচ্ছি। দেন এখানে কিন্তু 10 ইঞ্চি হয়ে গেছে, আমার একটা ধাপ না, ওই ধাপটা কিন্তু সে হয়ে গেছে আর কি। এই যে 10 ইঞ্চি জায়গাটা, এখান থেকে 4 ফিট পরে 10 ইঞ্চি জায়গায় আছে। আমি যদি এখানে খেয়াল করি, এই জায়গাটা হচ্ছে 10 ইঞ্চি,
ঠিক আছে, এতটুকু করছেন। এখন আমরা হ্যাঁ কি এই যে আগে কি করতে হবে, এই লাইনটাকে সিলেক্ট করতে হবে যাকে ব্রেক করব। ঠিক আছে, এরপরে কি বলছে, স্পেসিফাই ব্রেক পয়েন্ট। স্পেসিফাই ব্রেক পয়েন্ট মানে কোন পয়েন্ট আপনি ব্রেক করতে চান, ওই পয়েন্টে এসে ক্লিক করতে হবে। ঠিক আছে, তখন দেখবেন এটা একটা অবজেক্ট হয়ে গেছে, এটা একটা অবজেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে বিভিন্ন সময় লাগবে। আমরা যদি ট্রিম করা ছাড়া আলাদা করতে চাই, যে বলেছিলাম আমরা অফসেট করার সময় ট্রিম করতে হচ্ছিল, তাই না? এখন আপনি ট্রিম না করে ব্রেক করে কি করতে পারেন, অফসেট করতে পারেন আর কি। ওকে, এতটুকু করছেন সবাই? কি কি দেখাবো, মানে কি করছে যা সেই যে এখানে আমি একটু এইগুলা এতটুকুতে ছিলাম। ঠিক আছে, ওই যে আমি ওগুলাকে বার্তা দিয়ে তারপর এই ট্রিম করে চারপাশে এতটুকু রাখছি। ওকে, এরপর অফসেট করছি, জাস্ট পয়েন্টার শোকে অ্যাক্টিভ করছি, এই লাইনটাকে সিলেক্ট করে এদিকে 4 ফিট, এই যে উপরের লাইনটাকে সিলেক্ট করে এদিকে 4 ফিট, 48 ইঞ্চি দিচ্ছি আর কি আমি। ঠিক আছে না, এই তো এতটুকুই। এই 48 এদিকে হচ্ছে আমার সিঁড়ির ফ্লাইটের জন্য 48 ইঞ্চি, আর এদিকে 48 ইঞ্চি হচ্ছে ল্যান্ডিং এর জন্য 48 ইঞ্চি, তাই না? এই যে ল্যান্ডিং, এটা এখান থেকে যে ওয়ালটাকে আর কি, এইটাকে আমরা এদিকে 4 ফিট করছি, আর এই ওয়ালটাকে এদিকে 4 ফিট করছি, তার মানে এই বরাবর সে আসতেছে আর কি। ওকে, ক্লিয়ার? বুঝছেন এতটুকু? জাস্ট অফসেট কমান্ড, এখানে আমরা নতুন কিছু ইউজ করি নাই। আচ্ছা, এরপরে আমি এখন চাইলে ওই যে ব্রেক কমান্ডটা এখানে ইউজ করতে পারি। আমার তো এই যে ধাপটা, এই ধাপগুলা তো 4 ফিট করে করে আসবে, তাই না? এখান থেকে এভাবে 4 ফিট করে করে আসতেছে। আমার কিন্তু ওখানে যে লাইনটা আছে আমি এই পর্যন্ত আসছি, তাই না? তাহলে আমি যদি এটাকে এখানে একটা ব্রেক করে রাখি, তাহলে আমার এটা 4 ফিটে কনভার্ট হয়ে যাবে, তাই না? কোন লাইনটা? এই যে লাইনটা, এই লাইনটা এখন কতটুকু আছে? 58 আছে, তাই না? 58 আছে। তাহলে এই পর্যন্ত হচ্ছে 4 ফিট। তাহলে এখানে আমি কি করব, এই জায়গায় একটা ব্রেক করে দিব। তাহলে ব্রেক এট পয়েন্ট, এই যে অবজেক্ট সিলেক্ট করলাম, এই পয়েন্টে একটা ব্রেক করে দিলাম। ঠিক আছে, তাহলে এখন এটা একটা অবজেক্ট হয়ে গেছে, এটা একটা অবজেক্ট হয়ে গেছে। এখন যদি আমি এদিকে অফসেট করি, ওই এই অংশটাই আসবে, ওইটা আর আসবে না। হ্যাঁ, কি কোন জায়গা? এই জায়গায় যে অফসেট, আমার এটা অফসেট করছেন, এই 4 ফিট করে করে অফসেট করছেন, এই ওয়ালটা অফসেট করছেন। তাহলে আমি বলছি কি, এখানে আমার সিঁড়িটা খেয়াল করেন, এই যে স্টেয়ারটা, স্টেয়ারের এইটা হচ্ছে আমার মিড লাইন আমাদের বিপ প্রজেক্টের, তাই না? তাহলে আমার এই লাইনকে যখন আমি কয় ফিটে অফসেট করছি, 4 ফিটে অফসেট করছি, তখন এই লাইন বরাবর আসছে। ওকে, আমি যখন এই লাইনটাকে অফসেট করছি, সে তো এই বরাবর আসছে, এতটুকু আসছে, তাই না? তাহলে আমার পরের ধাপগুলা তো ওই পর্যন্ত না, এই পর্যন্ত আসতে হবে, তাই না? আমি কি করছি, এই লাইনটাও কিন্তু থাকতে হবে পরে, এখানে ধাপের জন্য লাইনটা থাকতে হবে না? তাহলে এই লাইনটা এই পর্যন্ত আছে, তাই আমি কি করছি, এই জায়গায় একটা ব্রেক করে দিছি, তারপর আমি পরের ধাপে যাওয়ার জন্য। ঠিক আছে, এই যে ব্রেক এট পয়েন্ট, এই যে এটা এখন কি করা আছে, এই যে মডিফাই টুলবার, এই যে ব্রেক এট পয়েন্ট পাইছেন, এটাতে ক্লিক করবেন প্রথমে। ওকে, এরপর অবজেক্ট সিলেক্ট করতে হয়, এই যে এটাকে সিলেক্ট করতে হবে, যাকে ব্রেক করব, সিলেক্ট করলাম। ঠিক আছে, কোথায় ব্রেক করব, এই যে এই পয়েন্টে ব্রেক করব, তাই না? এই পয়েন্টে এসে ক্লিক করলাম। এখন দেখেন এটা একটা অবজেক্ট হয়ে গেছে, এটা একটা অবজেক্ট হয়ে গেছে। ঠিক আছে, কমান্ড দিয়ে আমি দেখাবো যাতে সবগুলোকে সিলেক্ট করে, কপি কমান্ডের শর্টকাট কি CO, তাই না? CO, অথবা এই যে এটা হচ্ছে কপি কমান্ড, তাই না? এন্টার করলাম। এক্ষেত্রে বেস পয়েন্ট দরকার হয়, কপির জন্য বেস পয়েন্ট দিতে। আমরা যে কোনো পয়েন্টে ক্লিক করলাম, আমার অটো মোড অন আছে, অটো মোড অন রেখে একটু ডানে এসে আবার ক্লিক করলাম, তাহলে সে বসে যাবে। ঠিক আছে, আমি কপি করে নিছি যাতে আমার বারবার ব্যাকে যেতে না হয়। ওকে, কপি করে, হ্যাঁ, এটাকে সেম কপি করছি আমি, কিন্তু ইয়া করি নাই। এটা হচ্ছে আমি একই কাজ দুইবার করতে হবে, সেজন্য আমি কি, আমরা কিন্তু এক পাশটাই আছে, আমরা কাজ শেষ করে তারপর মিরর করবো। ঠিক আছে না, আমি মিররে যাচ্ছি না। আমি এখানে এখন এই জায়গাটাকে সিঁড়িটা বানানোর জন্য কয়টা ধাপ বানাইতে হবে আমাকে এখানে, আমরা যদি খেয়াল করেন, এখানে আমার রাইজার হয়েছে একটা, এরপরে আরো 1 2 3 4 5 6 7 8 আরো 9টা লাগবে। ঠিক আছে, এই যে 9টা, এই 9টা বানানোর জন্য আমি কমান্ড শিখবো। ঠিক আছে, করছেন? আচ্ছা, কিভাবে? প্রথমে হচ্ছে আমরা জানি এই যে অফসেট করব, অফসেট কত ইঞ্চি করতে হবে এখানে, যদি থ্রেড হচ্ছে 10 ইঞ্চি, পাস না থ্রেড, এটা হচ্ছে থ্রেড, রাইজার কিন্তু আমরা দেখাতে পারবো না, তাহলে 10, আমরা যদি 10 হয় তাহলে অফসেট কমান্ডের শর্টকাট কি, ও এন্টার করলাম।
অফসেট কমান্ডের শর্টকাট ও এন্টার করার পর আমি বলছিলাম যদি সেম ডিসটেন্স অফসেট করতে হয় তাহলে অফসেট ডিসটেন্স দিয়ে দিতে বলছিলাম, থ্রোকে অ্যাক্টিভ করতে বলি নাই, তাই না? থ্রোকে অ্যাক্টিভ না করে এখন আমার 10 ইঞ্চি পর পর করতে হবে না, তাহলে এই ক্ষেত্রে প্রথমে আমরা অফসেট ডিসটেন্স দিয়ে দিব, থ্রোকে অ্যাক্টিভ করবেন না, ঠিক আছে? কি করবেন? অফসেট ডিসটেন্স 10 দিয়ে দিবেন, ঠিক আছে? কেন? ওই যে একই ডিসটেন্স আমাকে অফসেট করতে হবে, ঠিক আছে? 10 দিলাম, একটু আসতেছে, ওদেরকে শেষ করে দিই। এরপরে নরমালি আমরা অফসেট করার জন্য কি করি? অবজেক্টকে সিলেক্ট করি, তাই না? অবজেক্টকে সিলেক্ট করার পর আপনি যেদিকে আসবেন সেদিকে একটা ক্লিক করলে একটা বসে। এক্ষেত্রে আমরা একটা করলে দেখবেন আপনাকে আবার অবজেক্ট সিলেক্ট করতে হবে, আবার ক্লিক করতে হবে, তাই না? তাহলে আপনাকে এরকম করে করে 9টা বানাইতে হলে 9 বার ক্লিক করতে হবে, 9 বার সিলেক্ট করতে হবে, 9 বার ক্লিক করতে হবে। আমরা একটু কাজটা সহজ করতে চাই, ঠিক আছে? তাহলে কিভাবে সহজ করব? আপনারা কন্ট্রোল জেড দিলে ব্যাকে আসতে পারেন যদি করে ফেলেন। তাহলে ও এন্টার করলাম, অফসেট ডিসটেন্স দিব 10, এন্টার করলাম। এর পরের ধাপ হচ্ছে অবজেক্ট সিলেক্ট করব, ঠিক আছে? অবজেক্ট সিলেক্ট করার পরের ধাপে ক্লিক করব না, এখানে এসে দেখেন একটা সাব কমান্ড অ্যাক্টিভ হবে অবজেক্ট সিলেক্ট করার পর। কি? মাল্টিপল। মাল্টিপল মানে একাধিক। এখন এই যে মাল্টি অফসেট, এতদিন আমরা করছিলাম একটা একটা করে অফসেট, এখন যদি আপনাকে একটা অবজেক্টকে একই ডিসটেন্সে একাধিক অফসেট করতে হয়, তখন আপনি এই জিনিসটাকে অ্যাক্টিভ করলে আপনাকে ক্লিকের পরিমাণ একটা একটা কমে আসবে। কিভাবে? আমি যে অবজেক্ট সিলেক্ট করার পর এখন মাল্টিপলে ক্লিক করব অথবা এম লিখে এন্টার করবে, তাই না? মাল্টিপলে ক্লিক করলাম, দেখেন ক্লিক করার পর যেদিকে আপনার ধাপগুলো হবে সেদিকে আনলাম মাউস, এরপরে একটা ক্লিক করলাম, একটা বসছে। আমার কিন্তু আর অবজেক্ট সিলেক্ট করতে হবে না, অলরেডি অবজেক্ট সিলেক্টেড আছে, ভ্যালুও দেয়া আছে। দুইটা ক্লিক করলাম, দুইটা বসছে, আমার কিন্তু দুইটা বসছে, আমার মাউসের সাথে একটা আছে, যখন ক্লিক করবে তখন বলবে 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা বসলাম, ঠিক আছে? আমার 9টা বসানোর পর স্কেপ চেপে বের হয়ে আসলাম। কারণ টোটাল আমার এখানে কয়টা হওয়ার কথা? 10টা হওয়ার কথা, তাই না? 3 6 9 10, ঠিক আছে? যদি প্রবলেম হয়ে থাকে আমি একটু রিপিট করতেছি, আবার দেখেন। ও এন্টার করলাম, অফসেট কমান্ডে ঢুকলাম, 10 লিখে এন্টার করলাম, এরপর অবজেক্ট সিলেক্ট করলাম, এরপর মাল্টিপলের জন্য এম লিখে এন্টার করলাম, এরপর জাস্ট একটা একটা ক্লিক, যতটা লাগবে ততটা ক্লিক করবে, 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? আপনি ওই যে 8টার পরে 9টা যখন আসছে তখন আর ক্লিক করেন না আর কি, এটা আসছে মনে করছে যে হয়ে গেছে মনে করছেন, ক্লিক করতে হবে 9টা, যতটা ক্লিক করবেন ততটাই হবে, এখানে কম হওয়ার কোনো অপশন নাই। আরেকটা আইকে দেন আর কি, আঁকতে পারতেছেন কিনা এটা হচ্ছে ফ্যাক্ট। আপনার 8টা হয়েছে কেন? কারণ আপনি ক্লিক করার সময় একটা কম করছেন আর কি, ঠিক আছে? আপনার কন্ট্রোল জেড দিয়ে আবার করেন, তাহলে বুঝতে পারবেন। মাপ যদি ঠিকঠাক থাকে তাহলে এভাবে থাকবে, যে আমার এখানে কিন্তু মাঝখানে আসছে, ঠিক আছে? আমরা কিন্তু এখানে জায়গা, আমি পাত দেখবো যে আমার একটু 6.5 ফিট জায়গা থাকতেছে কিনা, তাই না? সেটা দেখলে আমরা মাপ বুঝতে পারবো। দরজা বসানোর যখন আমি আলোচনা করবো তখন কিছু কথাবার্তা আসবে। এখান থেকে এই জায়গায় আমার 54 ইঞ্চি আছে, ঠিক আছে? তার মানে ঠিকঠাক আসছে আর কি, ওকে? আর আপনি এখানে যদি ওই যে এই সিঁড়িটা, এই ওয়ালটা যদি একদম সোজা রাখেন তখন অন্য কথা, তাই না? এখানে আমরা কিন্তু ভিতরের দিকে ঢুকছি, মনে আছে তো নাকি? এখানে ছিল, হ্যাঁ, আমি এখানে ডাবল ডোর তো 4 ফিটে দেওয়া যায়, ঠিক আছে? তারপরেও একটু ইয়া করার জন্য দেওয়া হয়েছে, একটা প্রজেক্টের বেসিসে গিয়ে এটা চেঞ্জ হইতেই পারে, ঠিক আছে? হ্যাঁ, সাধারণত আমাদের 4 ফিট থাকে, ঠিক আছে? আমি যদি এখান থেকে 4 ফিট হিসাব করি তাহলে এই পর্যন্ত হচ্ছে 4 ফিট, ঠিক আছে? তারপর একটা 6 ইঞ্চি কিন্তু আছে, এটা জাস্ট একটু জায়গা রাখার সুবিধাতে। যেখানে দরজা সেখানে যদি সিঁড়িটা লেগে যায় অনেক সময় বের হইতে আবার নামতে কি হয়, এখানে একটু জায়গা রাখছে আর কি, ঠিক আছে? তো সে কারণে এটা আমরা যে দিকে কোথায় আসতেছে সেটা প্রেগনেন্ট, কিন্তু ভিতরের দিকে অনেকে এই ওয়ালটা নাও রাখতে পারে, তাই না? এটা জাস্ট আমরা কি করছি, একটা কার্টেন দিয়ে পার্টিশন করে দিছি। অনেকে দেখবেন এটাকে কি রাখে, ওপেন রাখে, তাই না? এগুলো হচ্ছে ক্লায়েন্ট বেসিসে ডিফার করতে পারে, ঠিক আছে? ওটা আচ্ছা পারছেন তো নাকি? আচ্ছা, এটা একটা কমান্ড হচ্ছে একটা অবজেক্টকে কিভাবে একাধিক অফসেট করবেন। এখন আমরা আরেকটা কমান্ড শিখবো, সেম কাজ করব কিন্তু আরেকটু সহজ পদ্ধতিতে করা যায় কিনা। এই কমান্ডটা এখানে ইউজ না করলে আপনি পরবর্তীতে এই কমান্ডটা আমাদের কাজে লাগবে। সেটা হচ্ছে কপি করব। এখানে আমাদেরকে একটা লাইন আছে, আর কয়টা লাইন কপি করতে হবে? আরো 9টা কপি করবো, তাই না? কপি কমান্ডের শর্টকাট একটু আগে দেখেন সবাই, তারপরে করবেন। একটু আগে এই কমান্ডটা একটু কি করতেছে আপনারা সবাই দেখেন। কমান্ডে ঢুকলাম, আমি আগে অবজেক্ট সিলেক্ট করি নাই, ঠিক আছে? অবজেক্ট সিলেক্ট করে আসতে পারতাম, এটার ব্যাপারে আমি বারবার বলবো না যে মডিফাই টুলবারের কোনো কাজ করতে হলে আপনি আগে অবজেক্ট সিলেক্ট করে তারপরে কি আসতে পারেন। যেহেতু ওকে আমি শুধু কপি করবো সেটা আমি জানি, তাই না? আমি ওটা না করে আমি কপি কমান্ডে ঢুকতেছি, সিও লিখে এন্টার করলাম, এরপরে অবজেক্ট সিলেক্ট করতে হয়, অবজেক্ট সিলেক্ট করলাম, এরপর
এন্টার দিলাম। কপি করার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এখন এতক্ষণ আমরা কপি করতেছিলাম কোন একটা নির্দিষ্ট পয়েন্টের সাপেক্ষে না, এখন আমাকে বলছে স্পেসিফাই বেস পয়েন্ট। বেস পয়েন্ট মানে কোন পয়েন্টের সাপেক্ষে আমি কপি করতে চাই। তাহলে আমি বলতে চাই, আমি যদি বলি এটাকে আরো 10 ইঞ্চি পরে এখানে বসাতে চাই, তাহলে আমি যে কোনো পয়েন্ট এই লাইনের উপর যে কোনো একটা পয়েন্টে আমি যদি বেস পয়েন্ট দিই, তাহলে ওখান থেকে তো 10 ইঞ্চি হবে নাকি? তো সেটা এই পয়েন্ট হইতে পারে, সেটা এই পয়েন্ট হইতে পারে, সেটা মিড পয়েন্টটাও হইতে পারে, কোনো কিছু না, শুধুমাত্র ওই লাইনের উপরে হইতে হবে। ক্লিয়ার? তাহলে বেস পয়েন্টটা কোথায় দিব? আমি এক কোণায় দিচ্ছি। আপনি যদি বলেন যে এই কোণায় দিলে হবে, আপনি যদি বলেন যে আমি মিড পয়েন্টে দিব, সেটাও দিতে পারেন, কারণ ওই লাইনের উপর কোনো একটা পয়েন্ট। ঠিক আছে? কেন? কারণ আমি জানি ওই পয়েন্ট থেকে পরবর্তী অবজেক্টটা হবে 10 ইঞ্চি দূরে, তাই না? তো সেজন্য আমার এই লাইনের উপরেই দিতে হবে। তাহলে আমি এই পাশে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা তো সাধারণত কপি করতে পারি। এখানে আমি যদি এই যে একটা ইয়েলো আছে, এখানে যদি 10 লিখে এন্টার করি, তাহলে কয়টা কপি হবে? একটা কপি হবে। কিন্তু আমার কপি করা দরকার কয়টা? 9টা। তাহলে এক্ষেত্রে আমরা এখানে দেখেন, যখনই আমি বেস পয়েন্টে ক্লিক করছি, তখন আমার চাচ্ছে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট অর অ্যারে। আমরা সেকেন্ড পয়েন্ট মানে হচ্ছে ওই পয়েন্ট থেকে কত দূরে। তাহলে আমি শুধু 10 লিখে এন্টার করলে সে একটা বসা দিবে। তাহলে আমার তো বসানো দরকার একটা না, কয়টা দরকার? আরো 9টা দরকার। তাহলে এখানে আরেকটা সাব কমান্ড আসছে, সেটা হচ্ছে অ্যারে। অ্যারে হচ্ছে একাধিক কপি করার কমান্ড। কপি হচ্ছে কপি করবে কি একটা একটা, অ্যারে হচ্ছে কি একাধিক কপি করা। একাধিক কপি করার জন্য অ্যারে একটা কমান্ড আছে, এটা নিয়ে আমরা ডিটেইলস অনেক কথাবার্তা পরে বলবো। অ্যারে কমান্ড নিয়ে, অ্যারে আবার প্রকারভেদ আছে। ঠিক আছে? তো এখন আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি কপির মধ্যে যে সাব কমান্ড আছে সেটা। ঠিক আছে? তাহলে অ্যারে হচ্ছে একাধিক কপি করা। তাহলে আমাকে এখানে কাকে অ্যাক্টিভ করতে হবে? প্রথমে অ্যারে কে। অ্যারে এর উপর ক্লিক করব অথবা এ লিখে এন্টার করব। ঠিক আছে? এই ক্ষেত্রে অ্যারের শর্টকাট যদি এ হয়, ওই ক্ষেত্রে কিন্তু আবার এ না। ঠিক আছে? ওই ক্ষেত্রে এ আর মানে মেইন, এটা হচ্ছে অ্যারের মেইন কমান্ড, আর এটা হচ্ছে কি কপির সাব কমান্ড। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমি এ লিখে এন্টার করলাম, মানে অ্যারে কে অ্যাক্টিভ করলাম। ওকে? তাহলে অ্যারে কে অ্যাক্টিভ করার পরে এখানে বলছে এন্টার নাম্বার অফ আইটেমস টু অ্যারে। তার মানে কয়টা আপনার লাইন লাগবে সেই নাম্বার দিতে বলছে। কয়টা লাগবে? এখানে যদিও আমাদের আরো 9টা লাগবে, কিন্তু অ্যারের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, অ্যারের ক্ষেত্রে সব সময় নাম্বার অফ আইটেম দিতে হবে সোর্স অবজেক্ট সহ। তার মানে কয়টা নাম্বার? 10 দিতে হবে। যে আছে তাকে সহ কাউন্ট করে নাম্বার অফ আইটেম দিতে হবে। ক্লিয়ার? ওই ক্ষেত্রে আমি অফসেট করছি, একটা ছিল তাকে অফসেট করতে গেছিলাম আরো 9টা, কিন্তু এক্ষেত্রে আরো 9টা না, এখানে বলছে কি এন্টার নাম্বার অফ আইটেমস টু অ্যারে। তার মানে ওইটাকে সহ কয়টা হবে সেটা দিতে হবে অলওয়েজ। ঠিক আছে? যেখানে অ্যারের কথা আসবে সেখানে যাকে আমরা অ্যারে করব তাকে সহ কাউন্ট করতে হবে। ক্লিয়ার? আপনি যদি এখানে 9টা দিয়ে দেন, তাহলে কয়টা পড়বে? একটা কম পড়ে যাবে। আমার টোটাল লাগবে কয়টা? 10টা। তাহলে এখানে নাম্বার অফ আইটেম আমরা 10 দিলাম। এখন কাজ শেষ হয় নাই, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর দেখেন আমার এখানে মাউসের সাথে 10টা ওই যে ঘুরতেছে, দেখছেন? এটা এদিকে গেলে এদিকে 10টা, এদিকে গেলে এদিকে 10টা, উপরের দিকেও 10টা দেখাবে। এখন 10টা তো হইলো, এখন 10টাটা কিভাবে বসবে? দেখেন এখানে যখন অ্যারে কপির অ্যারে করছে, এই পয়েন্ট ছিল বেস পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট হচ্ছে কিন্তু এটা পরেরটা। তাহলে এখান থেকে এটা দূরত্ব কত? 10। আমাদের থ্রেডের মাপ যত তত। তাহলে থ্রেডের মাপ কত আমার? অবশ্যই মাউস যেদিকে আপনার থ্রেড যেদিকে হবে, লাইনগুলো যেদিকে কপি অ্যারে করার কথা সেদিকে আনতে হবে মাউস। ঠিক আছে? আপনি যদি উপরের দিকে নিয়ে যান, তাহলে উপরের দিকে চলে যাবে, বামে নিলে বামের দিকে চলে যাবে, ডানে নিলে ডানের দিকে চলে যাবে। খেয়াল করতে হবে আপনার এই যে ইয়েলো লাইনটা যেদিকে আছে সেদিকে আপনার অবজেক্ট যাবে কিনা। ঠিক আছে? তাহলে মাউস এদিকে আনার পর 10 লিখে এন্টার করলাম, এরপর এসকেপ দিলাম। এখন আমার 10টা হয়ে গেছে। ঠিক আছে? এটা একটা অপশন যে আপনি একটা অবজেক্টকে একটা নির্দিষ্ট দূরত্ব পর পর যদি একাধিক কপি করতে চান। ক্লিয়ার? আবার একটু রিপিট করি, যদি কারো প্রবলেম থাকে দেখতে পারেন আমরা কোথায়। এখানে আমি সেজন্য কপি করে নিয়ে আসছি যাতে ওইটা তার থাকুক, এটা উপর কাজ করতে পারি। তাহলে কপি কমান্ডে ঢোকার পরে অবজেক্ট সিলেক্ট করবেন, এরপর এন্টার দিবেন, এরপর বেস পয়েন্ট দিবেন। বেস পয়েন্ট আপনি যে কোনো ওই লাইনের উপর যে কোনো লাইনে দিতে পারেন, ওই লাইনের উপরে যে কোনো পয়েন্টে দিতে পারেন। আমি এবার মিড পয়েন্টে দিচ্ছি। এরপরে যখন বেস পয়েন্ট দিবেন তখন অ্যারে অ্যাক্টিভ হবে। ঠিক আছে? অ্যারে অ্যাক্টিভ করার জন্য এ লিখে এন্টার করবেন, এরপর নাম্বার অফ আইটেম দিবেন। আমার এই ক্ষেত্রে আরো 10, টোটাল 10টা লাগবে সেজন্য 10 দিলাম। আপনার যদি 12টা লাগে, 11টা লাগে, 9টা লাগে, সেই নাম্বার অফ আইটেম দিবেন। এরপরে যেদিকে আপনার অবজেক্ট গুলা অ্যারে করা দরকার সেদিকে মাউস এনে যত দূর পর পর দিতে হবে সেই ভ্যালুটা দিতে হবে। এখানে যেহেতু 10 আমরা ইউজ করছি, তাহলে 10 লিখে এন্টার করবেন। ঠিক আছে? দেখবেন আপনার 10টা বসে যাবে, এরপর এসকেপ দিবেন। পারবেন তো নাকি? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে আঁকতেছি,
স্টেয়ারটা কিন্তু কোন লেয়ারে রাখতেছে, ওয়াল লেয়ারে রাখতেছি, তাই না? তো আমি বলছিলাম যখনই কোন একটা অবজেক্ট রাখবেন সেই অবজেক্টটা ওইটার পার্সপেক্টিভে একটা লেয়ার ক্রিয়েট করে রাখবেন, ঠিক আছে? তো এখানে আমরা এইটা সমস্যা না, আমরা বলছি কি আমরা লেয়ার ক্রিয়েট করব। তাহলে লেয়ার ক্রিয়েট করতে হলে কি করতে হয়? লেয়ার প্রপার্টিজ ম্যানেজার, এরপর এখানে ক্লিক করে নিউতে ক্লিক করলে একটা লেয়ার ক্রিয়েট হবে। সাপোজ আমি এখানে নাম দিলাম STAIR, ওকে? যদি আমরা ওয়াই কিওয়ার্ড দিয়ে যখন করব ওয়াই কিওয়ার্ড সে ক্রিয়েট করে দেয় অটোমেটিক। আমি আপাতত আজকে তো আর ওয়াই কিওয়ার্ড দিয়ে করি নাই, তাই না? তাহলে আমাকে লেয়ার মেইনটেইন করতে হলে কোথায় লেয়ার প্রপার্টিজ ম্যানেজার আসছেন, লেয়ার প্রপার্টিজ ম্যানেজার আসছেন, এই যে এটা নাই সিম্বলটা আছে তো নাকি? এই সিম্বলটা হচ্ছে, অথবা আপনি যখন এখানে থাকবেন এখানে যেটাতে থাকবেন যেখানে থাকবেন এটাকে এন্টার দিলে একটা নতুন লেয়ার ক্রিয়েট করে, ঠিক আছে? যখন এন্টার দিবেন নতুন লেয়ার ক্রিয়েট করবে, ওখানে নাম লিখবেন, ওকে? আর ওই স্টিয়ার লেয়ার যেটা ক্রিয়েট করছেন এটার একটা কালার দিয়ে দিবেন, তাই না? এই যে কালারে ক্লিক করে আমি সাপোজ এখান থেকে একটা কালার দিচ্ছি, আমি এটা কালার দিলাম, ওকে? এখানে লাইন টাইপটা আমরা কি রাখবো? আপাতত কন্টিনিউ রাখবো। স্টিয়ার নিয়ে আমি আরো কথাবার্তা বলবো, ঠিক আছে? কন্টিনিউ থাকবে, কিছু কথাবার্তা আমি বলবো স্টিয়ারের। এটা চাইলে আপনি লাইন ওয়েটটা ডিফল্টে রাখতে পারেন। আমরা ডিফল্ট কিভাবে সেট করছিলাম মনে আছে? ডিফল্ট লাইন ওয়েট। এই যে ডিফল্ট লাইন ওয়েট বলতে কত বোঝাচ্ছে? 0.15। কেমনে বুঝবেন? হ্যাঁ, আমরা যদি এটা লাইন ওয়েটের শর্টকাট কি LW, তাই না? LW লিখে এন্টার করেন, তখন এখানে ডিফল্ট অবস্থায় একটা ভ্যালু দেখায়, এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু 0.25, ঠিক আছে? আপনি যদি ডিফল্টে থাকেন তাহলে তার লাইন ওয়েট কত হবে? 0.25 অটোমেটিক নেয় আর কি, ঠিক আছে? আর আপনি যদি বলেন যে না আপনি লাইন ওয়েট দিয়ে দিবেন, তাহলে লাইন ওয়েটের এখানে ক্লিক করে আপনি যত দিতে চান সেটা দিয়ে দিবেন, ঠিক আছে? তো সাধারণত আমরা কি করি, আমাদের ওয়াল থেকে আমাদের স্টিয়ারটা একটু লাইন ওয়েট কম রাখি, যাতে স্টিয়ারের অংশটা তো বেশি হাইলাইটেড না হয়, ঠিক আছে? প্ল্যানের ক্ষেত্রে আর কি। এক্ষেত্রে আমি আরো কিছু দেখাবো স্টিয়ারের কথাবার্তা। আমরা আজকে স্টিয়ারের কথাবার্তা এই জায়গায় শেষ না। তো আপাতত আমরা এগুলোকে সব সলিড লাইন রাখলাম, কিন্তু কিছু ক্ষেত্রে দেখবেন আমাদের স্টিয়ারে সব লাইন সলিড থাকে না, কিছু লাইন ডটেডও থাকে, তাই না? সেটা কেন থাকে সেটার ব্যাখ্যা আমি পরে আসবো। আচ্ছা, ওকে? তাহলে আপনার যদি লেয়ার ক্রিয়েট হয়ে থাকে তাহলে কি করবেন, এই যারা স্টিয়ারের অংশ তাদেরকে সিলেক্ট করে আপনি কি করবেন, ওই লেয়ারটাতে শিফট করে দেন। স্টিয়ার লেয়ারে এই যে সিলেক্ট করে আমি ওই লেয়ারটাতে ক্লিক করলাম, তাহলে সে লেয়ার শিফট করবে, ওকে? এরপরে এই অংশটা কিন্তু আমার এইখানে কিন্তু এটা পরে কন্টিনিউ থাকবে না, তাই না? এখানে তো আমার এটা একটা ফ্লোরের অংশ, তাহলে এটা ট্রিম করে দিতে পারি, ট্রিম করে দিলাম। এরপরে এটাও এইদিকে আমার কি থাকবে, পুরাটা কন্টিনিউয়াস থাকবে, তাহলে আমি এখানে ক্লিক করলাম। হ্যাঁ, লেয়ার যে এগুলা ছোট হয়ে থাকে আর কি, হয়তো এরকম ছোট হয়ে আছে, বোঝা যাচ্ছে না, দেখছেন এরকম অংশ। ওখানে ক্লিক করলে আসবে, ওই যে বক্সটাতে ক্লিক করলে আসবে, বক্সে ক্লিক করলে কালার বক্স আসবে, বক্সে ক্লিক করতে হবে আর কি। এখানে এখানে দেখেন একটু এদিকে আসলে কালার নামের একটা অপশন আছে, এই যে বক্সে যখন ক্লিক করবেন, বক্সে ক্লিক করলে একটা কালার বক্স আসবে, ঠিক আছে? তো এটা হচ্ছে ওই লেয়ারের কালারটা কি হবে সেটা আপনাকে ডিফাইন করে দিতে হবে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা কালার চুজ করবেন এখান থেকে, ঠিক আছে? চুজ করার পরে ওকে দিবেন, তাহলে ওই কালারটা এখানে অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? এরপরে এখানে লাইন টাইপ আপাতত আমি শেয়ারের ক্ষেত্রে কন্টিনিউয়াস রাখতে বলছিলাম, লাইন ওয়েটটা এখানে আমি একটু কমাই দিছি, এখানে ডিফল্ট যেটা ছিল ডিফল্টের ভ্যালু 0.25 থাকে, সেজন্য আমি এখানে এসে 0.15 করে দিচ্ছি, একটু কমাই দিছি। এটা 0.25 থাকলে এত বেশি সমস্যা না, ঠিক আছে? এরপরে লেয়ার যখন ক্রিয়েট করে ফেলবেন, এরপর এদেরকে সিলেক্ট করে, এই যে তাদেরকে সিলেক্ট করবেন যে স্টেয়ারটা বানাইছেন, এদেরকে সিলেক্ট করে তারপর এখানে এসে যে লেয়ারে যে স্টেয়ার লেয়ারে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে পরবর্তীতে তারা সবসময় কি স্টেয়ার লেয়ারেই থাকবে। আচ্ছা, দেখেন এখানে আমি এগুলাকে ডিলিট করলাম, ঠিক আছে? এতটুকু তো বুঝছেন। এখন আমি এই একটাকে আমার 9টা বানাইতে হবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি কপি কমান্ডটাকে ইউজ করছিলাম। কপি কমান্ডের শর্টকাট CO, এই যে এটা হচ্ছে কপি কমান্ড, ঠিক আছে? এই কমান্ডের শর্টকাট হচ্ছে CO।
তাহলে সি ও লিখে এন্টার করবেন, করেন। আগে যদি এঁকে ফেলে থাকেন তাহলে ওখান থেকে এরপর অবজেক্ট সিলেক্ট করেন, এই যে লাইনটাকে কপি করবেন এটাকে সিলেক্ট করেন, এরপর এন্টার দেন। হাত নিচে নামায় ফেললে কেমন হবে? হাত কিবোর্ডে থাকতে হবে, হাত কিবোর্ডে থাকতে হবে। হ্যাঁ, এন্টার দিছেন। এরপর কি চাচ্ছে? স্পেসিফাই বেস পয়েন্ট। মাউস ওখানে না, মাউস আপনার ওখানে উপরে আছে, সেজন্য মাউসটা একটু নিচে নামান, মাউস একটু নিচে নামান, তাহলে লেখা কি আসছে দেখেন, স্পেসিফাই বেস পয়েন্ট কিনা। হ্যাঁ, তাহলে এখানে এসে ওই যে লাইন, আমার দিকে তাকালে না হবে, ওইদিকে তাকাতে হবে। এই যে লাইন, এটার উপরে এসে এখন আপনি মিড পয়েন্ট পান আর এই এন্ড পয়েন্ট পান, কোনো সমস্যা নেই, এটার উপরে এসে ক্লিক করবেন। বেস পয়েন্ট, এটা হচ্ছে একটা বেস পয়েন্ট দিছি, ঠিক আছে। এরপরে কি লেখা আসছে উপরে দেখেন, উপরে যে আমার এখানে দেন যে কমান্ড লাইনে লিখছে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট অর অ্যারে, অ্যারে শব্দটা আসছে। হ্যাঁ, তাহলে অ্যারের উপর ক্লিক করেন অথবা এ লিখে এন্টার করেন। ক্লিক করার পরে কি লেখা আসছে? এন্টার নাম্বার অফ আইটেমস অফ টু অ্যারে, এই লেখাটা আসছে। হ্যাঁ, এটা আসছে, তাহলে ওখানে দেখাই। আমাদের এই যে যেটা ছিল ব্যালকনির ব্যাপারটা, আমরা একটু দেখি ব্যালকনির ব্যাপারটা আমরা কিভাবে ড্র করতে পারি, ঠিক আছে। এখানে ব্যালকনি যদি খেয়াল করেন, এই ব্যালকনির অংশটা অ্যাকচুয়ালি আমাদের এই প্রজেক্টে এখানে যতই থাকুক আমরা যেখানে যেটা দেওয়া আছে সেটাই প্রেফার করতেছি, ওকে। এটা এখানের থেকে এখানে মাঝখান বরাবর 7 ফিট একটা জায়গায় সে কি করছে, একটা ব্যালকনি দিচ্ছে। আর এদিকে কয় ফিট? 6 ফিট 6 ইঞ্চি। তাহলে এটা ড্র করার সময় আমার এদিকে এদিকে কত আছে সেটা যদি আপনার জানা না থাকে, তাহলে আমরা করতে পারি কি, আমার এখানে লাইনগুলা জানা আছে, তাই না। এটা আমি যদি একটু ট্রিম করে দিই, এখানে একটা ট্রিম করে দিই, এই জায়গায় এগুলা তো আমার ট্রিম করা আছে লাইনটা, এই জায়গায় আমার একটা কি ওয়াল কানেক্টেড থাকতে হবে, তাই না। এটা আমি এক্সটেন্ড করলাম, এইখানে আমি একটা ট্রিম করলাম, আমি ওয়ালটাকে ডিভাইড করে নিলাম আর কি, ঠিক আছে। এটা যদি কানেক্টেড থাকতো তাও সমস্যা নাই, কিন্তু হিসাব করতে হবে কি, আমার এই বরাবর একটা কি আছে, এই যে ভিতরের লাইনগুলো কি করা আছে, আমার ভিতরের লাইনগুলো কিন্তু ট্রিম করা ছিল, তাই না। ভিতরের লাইনগুলো আমার এই যে ট্রিম করা থাকে, তার মানে ওয়াল ও রুমটা বরাবর ওয়ালটা থাকতে হবে আর কি। এরপরে কি করতেছি, আমি এই লাইন কমান্ড নিয়ে এই মিড পয়েন্ট থেকে একটা লাইন টেনে নিব, ঠিক আছে। এখন এটা কতটুকু অ্যাকচুয়ালি এখানে যদিও দেওয়া আছে, এখান থেকে দেখেন 3 ফিট, এই যে ওয়ালের বাইরে থেকে 3 ফিট 7 ইঞ্চি দেখাচ্ছে, তাই না। তো এরপর আরো কিছু আছে, আমি এখানে এটা টোটাল 4 ফিট, এখান থেকে 4 ফিট থাকার কথা আর কি, ঠিক আছে। অথবা আমরা এখান থেকে 3 ফিট 7 ইঞ্চি, এখানে আর 4 ফিট হতে আর কতটুকু লাগে 5 ইঞ্চি, তার মানে এখানে 2 এখানে 3, তার মানে 4 ফিটই আছে, ওকে। তাহলে আমি এখানে একটা খেয়াল রাখতে হবে, আমি কিন্তু লাইনটা করতে কাটতেছি ভিতরের ওয়াল থেকে, তাহলে ভিতরের ওয়াল ওটা মাপ কিন্তু বাইরের ওয়াল থেকে 4 ফিট, তাহলে ভিতরের ওয়াল থেকে তাহলে কত হবে? 4 ফিট 5 ইঞ্চি হবে, যেটা আমি ভিতরের লাইনটা, অথবা আপনি যদি আমি যদি এখান থেকে লাইন কাটতাম এই পয়েন্ট থেকে, তাহলে 4 ফিট দিলে হচ্ছে, তাই না। সেটা ওই জন্য বললাম আমার
আমার এই যে লাইন দরকার মিড পয়েন্ট, এই লাইনটা তো অনেক বড় লাইন, তাই না? এই পুরা লাইনের মিড পয়েন্ট কোথায়? এখানে। তাহলে এই লাইনটা কি আমার এই রুমকে রিপ্রেজেন্ট করতেছে? এই লাইনটা কিন্তু আমার রুমকে রিপ্রেজেন্ট করতেছে না, তাই না? এটা তো স্টেয়ারের মধ্যে পর্যন্ত চলে গেছে। তাহলে আমার এই রুমটাকে রিপ্রেজেন্ট করতেছে কোনটা? এই লাইনটা শুধুমাত্র, তাই না? অথবা আমি যদি বলতাম এই জায়গায় একটা ট্রিম করে নিতাম, তাইলে তখন বলতে পারতাম যে এখন এই লাইনটার মিড পয়েন্ট আর রুমের মিড পয়েন্ট কি সেম, তাই না? কারণ আপনার জানতে হবে যে যাকে মিড পয়েন্ট ধরতেছেন সে ওই রুমটাকে পুরোপুরি রিপ্রেজেন্ট করতেছে কিনা। আপনার ওখানে কি ছিল? ভাঙ্গা ছিল, তারপরে মিড পয়েন্ট বিভিন্ন জায়গায় দেখাচ্ছে। আচ্ছা যাও, এখন আমি বলছি কি আপনার এটা হয়তো ট্রিম করেন নাই আপনি, থাকুক, কিন্তু আমার রুম তো রিপ্রেজেন্ট করতেছে এটা আমি পাচ্ছি। তখন কি করবেন? লাইন কমান্ডে ঢোকার পরে মাউস যখন এই লাইনের উপর আসবে মিড পয়েন্ট দেখাবে, আপনি কি করতেছেন? এখানে ক্লিক করে ফেলতেছেন। এদিক থেকে আসার কোনো দরকার নাই, আমার তো দরকার হচ্ছে মিড পয়েন্ট কোথায় সেটা পাওয়া। ঠিক আছে? তাহলে যে মিড পয়েন্ট লাইনের উপরে আসলে আমার মিড পয়েন্ট শো করবে, যদি মিড পয়েন্ট অন থাকে, এটা অবশ্যই, তাই না? অবজেক্ট স্ন্যাপ মোড অন থাকে এবং অবজেক্ট স্ন্যাপ মোডের মধ্যে মিড পয়েন্ট অন থাকতে হবে। তখন আমি এই যে মিড পয়েন্টে ক্লিক করার পরে তারপর আমি লাইনটা আঁকতেছি। এখানে আমি বলছিলাম কি আমার বাইরে থেকে 4 ফিট, তাহলে আমি যেহেতু ওয়ালটা ভিতরের লাইন থেকে আসছে, তাহলে কত ফিট দিতে হবে? 4 ফিট 5 ইঞ্চি দিতে হবে, সেজন্য আমি 4 ফিট 5 ইঞ্চি দিয়েছিলাম। ক্লিয়ার করছেন এতটুকু? আচ্ছা, এখন আমি ওই যে গ্রিল বা ইয়ার জন্য লাইনগুলো কিভাবে আঁকবো? আমি বলছিলাম এটা আমার বাইরে থেকে 3 ইঞ্চি ভিতরে আছে, ঠিক আছে? তাহলে আমরা এভাবে করতে পারি। আমার যদি অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং যদি অন থাকে, অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অন আছে না? এর নিচে দেখেন অবজেক্ট স্ন্যাপ এবং অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং, এটা যদি অন থাকে তাহলে আমরা লাইন কমান্ডে যখন ঢুকবো একটু খেয়াল করেন এই দুইটা জিনিস অন আছে কিনা, তাই না? এই যে অবজেক্ট স্ন্যাপ এবং অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং, এই দুইটা জিনিস অন থাকতে হবে। এগুলো আমরা সব সময় অন রাখতে বলছিলাম। তাহলে আমি যখন লাইন কমান্ডে আসলাম, লাইন কমান্ডে আসার পরে আমার 3 ইঞ্চি ভিতরে, প্রত্যেকে ভিতরে এই পয়েন্ট থেকে, তাই না? এই পয়েন্টটা আমি ট্র্যাক করব 3 ইঞ্চি নিচের দিকে। মাউসটা এখানে আনলাম, নিচের দিকে আনলাম, দেখেন একটা গ্রিন লাইন আসছে, তাই না? ওই যে আমি বলছিলাম ক্লাসে, সেটা পারপেন্ডিকুলার আসুক আর এক্সটেনশন আসুক আর ট্র্যাকিং লাইন আসুক, কোনো ইস্যু না, গ্রিন লাইনটা আসলেই হবে, তাই না? আমার এখানে পারপেন্ডিকুলার দেখাচ্ছে কেন? ওই লাইনের পারপেন্ডিকুলার আসতেছে আর কি। এই যে এই লাইনটা পারপেন্ডিকুলার দেখাচ্ছে সে। তাহলে লাইন কমান্ড নিলাম, এখান থেকে মাউসটা এখানে ক্লিক করবেন না, কি করবো না? ক্লিক করবো না, জাস্ট মাউসটা এখানে আনবো। মাউসটা এনে মাউসটা নিচের দিকে আনতেছে, আমার যেহেতু অর্থ মোড অন আছে, একদম স্ট্রেট ভার্টিক্যালি নিচের দিকে আসছে। এরপর একটা লাইন, গ্রিন লাইন আসছে, কত ইঞ্চি ভিতরে আসবে বলছে? 3 লিখে এন্টার করলাম, তাহলে সে ওই 3 ইঞ্চি ভিতরে লাইনটা পেয়ে গেছে। এরপরে সোজা এসে এখানে পারপেন্ডিকুলার দিয়ে স্ন্যাপ করতে হবে। পারপেন্ডিকুলার স্ন্যাপ করবেন কেন? লাইনটা যাতে একদম সোজা আসে। এখানে যদি আপনার পারপেন্ডিকুলার অন না থাকে, এখানে যদি পারপেন্ডিকুলার অন না থাকে তাহলে সে কি করবে না? স্ন্যাপ করবে না। এখানে সে পারপেন্ডিকুলার স্ন্যাপ করবেন। এখন কেউ যদি পারপেন্ডিকুলার স্ন্যাপ না করে এখানে করে দেন তাহলে লাইনটা বাঁকা হয়ে যাবে, তাই না? তাহলে এই পয়েন্ট থেকে সোজা এখানে এসে পারপেন্ডিকুলার স্ন্যাপ করবেন, তারপরে ক্লিক করবেন। ওকে, আমি আবার একটু এখানে রিপিট করতেছি, দেখেন লাইন কমান্ডে ঢুকলাম, এরপর এই পয়েন্টে মাউসটা এনে জাস্ট নিচের দিকে আসলাম। ওই যে একটা লাইন, গ্রিন লাইন আসছে, ট্র্যাকিং এক্সটেনশন পারপেন্ডিকুলার ট্র্যাকিং লাইন, যেটাই আসলে আমি বলছিলাম ওটা থাকা অবস্থায় ওটা থাকতে হবে। মাউস যদি সরাই ফেলেন তাহলে হবে না। গ্রিন লাইন কি হতে হবে? ওই পয়েন্ট বরাবর গ্রিন লাইনটা থাকতে হবে, যে আপনি কোন দিকে ট্র্যাক করতেছেন। 3 লিখে এন্টার করলাম, এরপর এখান থেকে সোজা পারপেন্ডিকুলার এসে ক্লিক করলাম। ওকে, হ্যাঁ, এটা আসার জন্য হচ্ছে কি অন থাকতে হবে? অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অন থাকতে হবে, তারপরে অবজেক্ট স্ন্যাপ অন থাকতে হবে, তারপর অথবা এখানে পারপেন্ডিকুলার এক্সটেনশন এগুলো অন থাকতে হবে। ঠিক আছে, এটা নিয়ে আমি অনেক কথাবার্তা বলছি যে তিনটা যে কোনো একটাই আসলে হয়, আমি আর দিকে যাচ্ছি না। আপনারা অফসেট করবেন, আমরা এটা বলছিলাম 2 ইঞ্চি অফসেট করবো, তাই না? আমরা রেলিং এর জন্য সাধারণত এটা 2 লিখে ও এন্টার 2 এন্টার, এরপর এটা সিলেক্ট করে ভিতরের দিকে দিলাম, এটা সিলেক্ট করে ভিতরের দিকে দিলাম। ওকে, হ্যাঁ অবশ্যই ভিতরের দিকে আমরা বলছিলাম 3 ইঞ্চি তো আমরা ফাঁকা রাখবো, এরপর ভিতরের দিকে আছে, এটা ড্রয়িং এ যেভাবে আছে আর কি। হ্যাঁ 2 ইঞ্চি, এটা এখানে 2 ইঞ্চি দেখা যায়, এটা 1.5 ইঞ্চি 2 ইঞ্চি হতে পারে, এটা কোনো ইস্যু না। এটা হচ্ছে জাস্ট আমরা দেখাচ্ছি যে এটা একটা রেলিং হতে পারে বা ইয়া হতে পারে, ঠিক আছে, যেটা কিনা ওয়াল না আর কি। আচ্ছা, এখানে লাইনটাকে কিরকম দেখা যাচ্ছে? একটু ড্যাশ ড্যাশ দেখা যাচ্ছে, তাই না? তাহলে এটা আমরা কিভাবে করব? এটা আমরা যদি আর লেয়ার ক্লাসে আলোচনা করছি, আমি একটু দেখাই। দেন আমি কিন্তু এদেরকে লেয়ার চেঞ্জ করব না এখন। এরা কোন লেয়ারে আছে? ওয়াল লেয়ারে আমরা রাখবো, ঠিক আছে? আমি যদি ওয়াল লেয়ারে রেখে কালার চেঞ্জ করতে চাই, মানে সেম অবজেক্টে সেম লেয়ারে থাকবে, তাহলে তো সাধারণত কি হয়,
কোন একটা অবজেক্ট যখন আমরা আঁকতেছিলাম তখন বলছিলাম এখানে যাতে সব বাই লেয়ার থাকে প্রপার্টিসে। কেন বাই লেয়ার থাকলে কি হবে, লেয়ারের প্রপার্টিস অনুযায়ী সে ড্র করে এখানে, ঠিক আছে না? তাহলে দেখেন এখানে ওয়াল, এখানে ওয়ালের কালারটা বাই লেয়ার লেখা আছে, তার মানে ওয়ালের যে কালারটা আছে সেই কালারটাই এখানে আসবে, সেটাই ইন্ডিকেট করা আছে। এটা হচ্ছে লাইন ওয়েট, লাইন ওয়েট, লাইনটা কত মোটা হবে সেটা ডিফাইন করবে লেয়ারে যা দেওয়া আছে। এরপরে লাইন টাইপ, লাইন টাইপটাও দেওয়া আছে কিভাবে, বাই লেয়ারে, ওয়াল লেয়ারের লাইন টাইপটা কি কন্টিনিউয়াস সলিড লাইন, তাই না? যে আমরা দেখেন ওয়াল লেয়ারের লাইন টাইপ হচ্ছে কন্টিনিউয়াস বা সলিড লাইন, সেজন্য এখানে সলিড দেখা যাচ্ছে। কিন্তু আমার করতে হবে কি এরকম কিছু ড্যাশ ড্যাশ করতে চাচ্ছি, তাহলে কি করব আমরা, দেন আমি এদেরকে সিলেক্ট করলাম, ঠিক আছে? কারণ দুটাকে আমি সেম সেম করতে চাচ্ছি। হ্যাঁ, এখন আমি কি করব, এখানে বাই লেয়ারের জায়গায় যে কালারটা আমি করে দিতে, আমি লেয়ার চেঞ্জ করতেছি না। আমি যদি আপনি চান যে আমি রেলিং এর জন্য আলাদা একটা লেয়ার ক্রিয়েট করবেন, সেটাও করতে পারেন, ঠিক আছে? আমি জাস্ট সেটা করতেছি না আর কি, আলাদা লেয়ার ক্রিয়েট করতে হতে পারে। আপনি যদি বলেন যে আমি প্ল্যানে গ্রিল দেখাতে চাই, গ্রিলের জন্য আলাদা একটা লেয়ার ক্রিয়েট করবো, সেটা আপনি ক্রিয়েট করে নিতে পারেন। আমি প্রসেস দেখাচ্ছি, তারপর আগে এই প্রসেসটা দেখাই। সেম লেয়ারে থেকে কোন একটা অবজেক্টের কিভাবে আমরা প্রপার্টি চেঞ্জ করতেছি। দেন একটা প্রসেস হচ্ছে এখান থেকে এসে আমি কালার দিয়ে দিলাম, তাহলে কি হইলো, তার কালার ওই যে কালারটা আমি দিচ্ছি, দেখেন এখানে কি হয়ে গেছে, লেয়ার কিন্তু চেঞ্জ করি নাই, ওয়াল লেয়ারে আছে, কিন্তু তাদের সিলেক্ট করে জাস্ট এখানে এই যে প্রপার্টিস এর কালারের এখানে এসে যে কালারটা আমি দিতে চাচ্ছিলাম সেই কালারটা করে দিছে এখানে, ঠিক আছে? একটা চেঞ্জ হলো। 2 নাম্বার বলছি আমি চাচ্ছি লাইন টাইপটা চেঞ্জ করবে, দেখেন এখানে 3 নাম্বারটা হচ্ছে লাইন টাইপ। এই যে এটাতে যখন ক্লিক করবেন তখন এখানে দেখাচ্ছে কয়টা, বাই লেয়ার, বাই ব্লক, কন্টিনিউয়াস, যেটা আমরা এখনো ইয়ে করি না। আমি যদি আদার্সে ক্লিক করি আমাকে ওই যে লাইন টাইপ লোড করার, এটা যেহেতু আমরা নতুন ফাইল ক্রিয়েট করছিলাম গত ক্লাসে, আমার এখনো কোনো লাইন টাইপ আমরা এখানে লোড করি নাই, তার কারণে এখানে দেখাচ্ছে না। বুঝতেছেন কিনা? দেখেন আমি যখন এদেরকে সিলেক্ট করে, আমি লাইন টাইপের ব্যাপারটা বুঝাচ্ছি। লাইন টাইপে কয়টা অপশন দেখাচ্ছে, বাই লেয়ার, বাই ব্লক, কন্টিনিউয়াস। কেন? কারণ এখানে আমি গত ক্লাসে নতুন ফাইল ওপেন করছিলাম, এখানের মধ্যে লেয়ার প্রপার্টিস এর এখানে আমি যদি বলি এখানে লাইন টাইপের এখানে অলরেডি শুধুমাত্র একটা লাইন টাইপ আছে, আমরা কি করি নাই এখনো, লোড করি নাই, তাই না? তার কারণে এখানে লাইন টাইপ গুলো শো করতেছে না। এখানে যদি লোডেড থাকতো ওখানেও শো করতো, ঠিক আছে? তাহলে আমি এখানে লোড যেহেতু করতেছি না, আমরা এখান থেকে করতে পারি। সিলেক্ট করলাম, এখানে আসলাম, যদি এখানে শো না করে তিনটা ছাড়া, তাহলে আদার্সে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পরে কি করবেন, লোডে ক্লিক করবেন। লোডে ক্লিক করার পর এগুলো সব আসবে, আসলে যে কোনো একটার উপর ক্লিক করে কন্ট্রোল এ দিবেন যাতে সব সিলেক্ট হয়, অল সিলেক্ট। এরপর ওকে দিলাম, ওকে দিলে দেখেন এখানে সব চলে আসছে এখন, ঠিক আছে? ওকে দিলাম, আমি জাস্ট একটু দেখাচ্ছি, এখন কিন্তু আর আমার ওখানে যেতে হবে না বারবার, এগুলো সব এখানে শো করতেছে, তাই না? কেন? কারণ আমি এই ফাইলের মধ্যে লাইন টাইপ সবগুলোকে কি করে নিছি, লোড করে নিছি। এটা আমরা লেয়ার ক্লাসে দেখাচ্ছিলাম এখান থেকে লোড করতে, তাই না? এখান থেকে দেখাইছিলাম, এটা ওখান থেকে করা যায়। এটা দেয় যে এখানে ক্লিক করছিলাম, এরপর এখানে তো অলরেডি লোড হয়ে গেছে, সেজন্য এটা এই যে লোডে ক্লিক করে তারপর এখানে যে কোনো একটার উপর ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে ওকে করতে বলছিলাম, তাহলে সকল যেহেতু অলরেডি লোড হয়ে আছে সেজন্য কি লোড রিলোডের কথা বলছি, ওকে? ঠিক আছে? তাহলে আমি বলছি কি, আমি এটা তো হচ্ছে আমরা যদি লেয়ারে কাজ করতাম তখন, তো আমি তো এখানে যাই নাই, আমি কি করতেছি, আমি চাচ্ছি এখান থেকেই করতে, তখন আপনাকে ওই কাজটা করতে হবে যদি এখানে শো না করে। ক্লিয়ার? এখানে যদি শো না করে আদার্সে ক্লিক করতে হবে, ক্লিক করে এখানে এসে লোড ক্লিক করে এখান থেকে লোড করতে হবে, তারপর সব একটাকে সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে ওকে দিয়ে সব লোড করতে হবে, তারপর এখান থেকে সিলেক্ট করতে হবে, ওকে? দেন আমি এখন এখান থেকে সিলেক্ট করতেছি, এটাকে সিলেক্ট করলাম, এখানে এসে আমি কোনটা দিতে চাচ্ছি, আপনি এখান থেকে এখানে এমন না যে ডটেড লাইন যে কোন এইটাই নির্দিষ্টভাবে দেখাইতে হবে, আপনি যে কোনোটা দেখাইতে পারেন। সাপোজ আমি এখান থেকে কোনটা দেখাইতে চাই, সাপোজ আমি এটা দেখাইতে চাচ্ছি, ঠিক আছে? এটা দেখানোর পরে এখানে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে একটু ড্যাশ ড্যাশ দেখা যাচ্ছে, তাই না? আমি যদি একটু নিচে আসি দেখবেন ড্যাশ ড্যাশটা আরেকটু বড় দেখা যাচ্ছে, কেন? এটা লাইন টাইপের উপর নির্ভর করতেছে। এটাতে আসলে অন্য টাইপের দেখাচ্ছে, এটাতে বিভিন্নটাতে বিভিন্ন রকম দেখা যেতে পারে। এখন আপনি কোনটা সিলেক্ট করতে চান সেখান থেকে সিলেক্ট করে, আমি এখান থেকে জাস্ট বর্ডারটা দিচ্ছি একটু বোঝার সুবিধার্থে। আপনারা বর্ডার দিতে পারেন, বর্ডার দিলে কি হবে, এখানে যে ডটেড গুলো একটু ছোট ছোট দেখা যাচ্ছে, তাই না? তাহলে এটা কি প্রিন্ট দিলে ডটেড গুলো দেখা যাবে? দেখা যাবে না। তখন আমাকে কি করতে হবে, এই ডটেড গুলাকে একটু বড় করতে হবে যাতে আমার প্রিন্টে দেখা যায়, ঠিক আছে? এতটুকু করছেন সবাই? সিলেক্ট করে আমি লাইন টাইপ চেঞ্জ করছি এখান থেকে। এটা আরেকটা প্রসেস আছে, কিভাবে
প্রপার্টিজ প্যালেট, আমাদের প্রপার্টিজ প্যালেট আছে মনে আছে, ডান পাশে আমরা ডকিং করে রাখছিলাম গত ক্লাসে। এদেরকে সিলেক্ট করে এই যে এই প্রপার্টিসে এসে আপনি সেই কাজ সেম কাজ করতে পারেন, ওখানে যা করতে পারবেন। এখানে এসে কালার চেঞ্জ করতে পারতেছি আমি, তাই না? তারপরে এই যে লাইন টাইপ, এখানে ক্লিক করলেও লাইন টাইপ আসবে, ঠিক আছে? যেটা আপনি চুজ করতে চান সেটা এখান থেকে চুজ করে দিবেন। আমি কোনটা চুজ করছিলাম? বর্ডার, সাপোজ বর্ডারটা দিলাম। ওকে, দুইটা প্রসেসই করতে হবে। আমি এখান থেকে, আমরা সাধারণত এখানে যেহেতু আছে এখান থেকে না করলে হচ্ছে, তাই না? যে জিনিসটা এখানে থাকবে না, উপরে রিবনে থাকবে না, সেটা আমরা এখান থেকে করব, প্রপার্টিজ প্যালেট থেকে। করছেন? অবস্থায় যদি থাকে আমার ডটেড লাইনগুলা আমার প্রিন্টে ভালো আসবে না। এখানে কিন্তু প্রিন্টে বোঝা যাচ্ছে, তাই না? আমার লাইনগুলা এই যে আমার যে ডটেড লাইন, এটা বোঝা যাচ্ছে না? হ্যাঁ, আমি যদি একটু যতই জুম আউট করি না কেন মোটামুটি প্রিন্ট এটা বোঝা যাচ্ছে এখানে ডটেড লাইন। তাহলে আমার এইভাবে আমি লাইন টাইপ চুজ করে দিলে হয় না, লাইন টাইপের কি চেঞ্জ করতে হবে? লাইন টাইপ স্কেল চেঞ্জ করতে হবে। লাইন টাইপ স্কেল কিভাবে চেঞ্জ করবেন? যাদের লাইন টাইপের স্কেল চেঞ্জ করতে চান তাদের আগে অবজেক্ট সিলেক্ট করতে হবে, ঠিক আছে? সিলেক্ট করার পরে এই যে প্রপার্টিজ প্যালেটে আসতে হবে। প্রপার্টিজ প্যালেট যদি এখানে না থাকে কি করতে হবে বলছিলাম? হ্যাঁ, প্রপার্টিজ প্যালেট যদি না থাকে, প্রপার্টিজ এর শর্টকাট কি? পিআর। এই যে পিআর লিখে এন্টার করার পর ডায়লগ বক্সটা আসবে, ঠিক আছে? এই প্রপার্টিজ প্যালেটটা আসবে আর কি। প্রপার্টিজ প্যালেট এবং লেয়ার প্রপার্টিজ ম্যানেজার, এই দুইটা জিনিস আমি দুই পাশে ডকিং করে রাখছি। এই জিনিসগুলা থাকতে হবে আর কি। এই যে সিলেক্ট করলাম, এরপর প্রপার্টিজ প্যালেটে আসলাম, এসে এই যে লাইন টাইপ স্কেল কত দেয়া আছে? 1 দেয়া আছে। এখন লাইন টাইপ স্কেলটা হচ্ছে কি, লাইন যে ডটেড আসছে ওটার সলিড লাইনটা কতটুকু ডিসটেন্স সেটা। এখন এখানে 1 আছে, আমি চাচ্ছি আমার এইগুলা ডটেড পরিমাণ একটু বাড়াইতে, যাতে কি হয় বড় দেখা যায়। তাহলে আমি একটু লাইন টাইপ স্কেল এই ক্ষেত্রে বাড়াই দিতে পারি। সাপোজ আমি দিলাম 10, দেন এই যে এখন কি, এখন একটু বড় হয়ে গেছে না? স্কেপ দিলাম। আপনার যদি এভাবে ঠিকঠাক থাকে, যেখানে সবসময় যে 10ই হবে তা না, এটা আপনার জায়গার উপর নির্ভর করে চেঞ্জ করতে হবে। আপনাকে বুঝতে হবে যে আপনার কত দিলে আপনার প্রিন্টে দেখা যাবে, ঠিক আছে? আমার যদি মনে হয় যে না আমার এটা ঠিক আছে 10, তাহলে আমি 10 রাখতে পারি। আমি যদি চাই যে না এটাকে আরেকটু বাড়াইতে চাই, তাহলে এখানে এসে আমি আরেকটু বাড়াই দিলাম। তাহলে এটা কিন্তু বাড়ানো কমানোর নির্ভর করবে হচ্ছে আপনি কিভাবে শো করতে চাচ্ছেন। এবং এটাকে যদি লাইন টাইপটা চেঞ্জ করে দিই, আমি জাস্ট কয়েকটা চেঞ্জ করে দেখাচ্ছি। যেমন এগুলো প্রত্যেকটার জন্য কিন্তু সেম থাকবে না, তাই না? বর্ডারের জন্য আমরা এটা ছিল, তারপর আমি যদি এখানে ড্যাশ ডট দিই তাহলে হয়তো কি এটার জন্য আরেকটু বাড়াইতে হইতে পারে, তাই না? তাইলে কোন একটা সলিড লাইন ছাড়া অন্য কোন লাইন টাইপের যদি আপনার ডটেড থাকে, সেন্টার লাইন থাকে, এই ধরনের গ্যাপগুলা বাড়াইতে বা কমাইতে হয়, তখন কি করতে হবে? ওইগুলাকে সিলেক্ট করে প্রপার্টিজ প্যালেটে এসে লাইন টাইপ স্কেলকে বাড়াইতে হবে অথবা কমাইতে হবে, ঠিক আছে? বুঝতে পারছে? আচ্ছা, এখন আপনার প্রশ্ন ছিল যে এই যে আপনি এখানে এটাকে লাইন ওয়েট বাড়াই দিচ্ছেন কিন্তু মোটা কেন দেখা যাচ্ছে না, তাই তো নাকি? হ্যাঁ, এটা হচ্ছে আমরা বলছিলাম আমাদের অটোক্যাড যখন আমরা কাজ করতেছি এটা অটোমেটিক লাইন ওয়েটটাকে ডিফল্ট লাইন ওয়েটে রাখে। আপনি যে লাইন ওয়েট দিচ্ছেন সেটা যদি আপনি উইন্ডোতে শো করতে চান আপনাকে লাইন ওয়েটটা অন করতে হবে, যেটা এখন শো করতেছে, দেখছেন নিচে এই যে দেখেন নাই আসছে এই যে লাইন ওয়েট, এটা যদি এখানে না থাকে কোত্থেকে আনবেন? কাস্টমাইজেশন লাইনে থাকে, তাই না? যে লাইন ওয়েট। তো অ্যাকচুয়ালি দেখেন আমি এখন 0.5 দেওয়া থেকে অনেক মোটা হয়ে গেছে, এভাবে প্রিন্ট দিলে হবে? লাইন ওয়েট সেজন্য গুরুত্বপূর্ণ। যে লাইন ওয়েট আমি 0.90 দিয়ে দিয়েছিলাম, এটা আমি একটু কমাই দিচ্ছি, আবার 0.15 করে দিলাম। তো আমরা সাধারণত কি করি না, লাইন ওয়েট অন রেখে কাজ করি না, কেননা লাইন ওয়েট কাজ করলে আপনার জন্য কি একটু কি বিরক্তি হইতে পারে, যে মোটা দেখা যাবে, চিকন দেখা যাবে, সেই জন্য আমরা লাইন ওয়েটকে অফ করে কাজ করি, তাই না? তো আমার এখানে লাইন ওয়েট কত আছে ওয়ালের, আমরা একটু দেখি। ওয়ালের লাইন ওয়েট ডিফল্ট দেয়া আছে, যেহেতু অটোক্যাড আমরা এটা ওয়াল লেয়ারটাকে আমরা ক্রিয়েট করছিলাম, কে ক্রিয়েট করছিল? ওয়াই কিউ আছে, তাহলে ওয়াই কিউ আছে অটোমেটিক ডিফল্টে দিয়ে দিছে। আমরা চাচ্ছি না ডিফল্টে না থাকুক, আর একটু বাড়াইতে, তখন কি করবেন? জাস্ট লেয়ার প্রপার্টিসে এসে এখানে ক্লিক করে আপনি 0.30 করে দিলাম, ওকে করলাম, ঠিক আছে? এখন যদি লাইন ওয়েট বাড়ায় দেখবেন এটা একটু মোটা দেখা যাবে। এবং এটার যে লাইন ওয়েট আমি কম রাখছি এই কারণটাকে কি, এগুলো আমি 0.15 রাখছিলাম, তাই না? এই জন্য দেখাচ্ছে। তো এই অবস্থায় আমরা সাধারণত কি, তো ওখানে খেয়াল রাখবেন অটোক্যাড যদি ওয়াই কিউ যদি অটোমেটিক লেয়ার ক্রিয়েটও করে,
তাহলে আপনাকে আপনার পছন্দ মতো লাইন ওয়েট আছে কিনা সেটা দেখতে হবে একটু। তো আমি একটু, যেমন এখানে ডিফল্ট অবস্থায় কিন্তু 0.25 থাকে, আমি এখানে ওয়ালেটটাকে কি করে দিছি, বাড়াই দিছি। ঠিক আছে, এটা বাড়াই দিলে সে এখানে ইয়া দেখা দেবে। আর আমরা সাধারণত লাইন ওয়েটকে অন রেখে কাজ করি না, সেজন্য সবগুলোকে সেম দেখা দেয়। ক্লিয়ার? এখানে এখানে এটা এটা আমি 0.15 দিছি, মানে ওয়াল থেকে একটু কমাই দিছি আর কি। ওয়াল হচ্ছে 0.30 ছিল, এটাকে একটু হাইলাইট একটু কম করছি, কম করে এটা 0.15 কমাই দিছি, 0.3 থেকে কম দিছি। কিন্তু লেয়ার কিন্তু ওয়াল লেয়ারে আছে, তাই না? তাহলে এটা হচ্ছে একটা টেকনিক, যে আপনি একটা লেয়ারে রেখে ওই লেয়ারে থাকবে অবজেক্টটা, কিন্তু তার বিভিন্ন প্রপার্টিজ কিভাবে চেঞ্জ করবেন। একটা হচ্ছে আপনি এই প্যালেট এখান থেকে করতে পারেন, আর একটা হচ্ছে প্রপার্টিজ প্যালেটের মাধ্যমে করতে পারেন। ক্লিয়ার? আমার যদি এখানে আমরা এটা প্র্যাকটিস করার সময় এখানে তো চেঞ্জ করি নাই, যখন আপনি সিঁড়ির কাজ সিঁড়ির প্ল্যানটা দেখাবেন, সবাই খেয়াল করেন, সবাই সবাই প্ল্যান যখন আমরা দেখাবো, এখানে আমাদের সিঁড়ির রাইজারের লাইনগুলো সবগুলো সলিড দেখা যাচ্ছে না? হ্যাঁ, কিন্তু সাধারণত সবগুলো আমাদের একটা সিঁড়ির সবগুলো লাইনকে সলিড দেখায় না। কিভাবে দেখায়? কিছু কিছু লাইন দেখবেন ডটেড থাকে। হ্যাঁ, স্টেয়ারের এখানে প্রত্যেকটা লাইন সলিড লাইন দেখানো না, কিছু লাইনকে ডটেড দেখাইছি। কেন বলেন তো? আপ ডাউন তো আমরা অ্যারো দিয়ে দেখাই, তাই না? আপ ডাউন তো হচ্ছে অ্যারো, এখানে আরো কিছু দেখাবো আমি, এগুলো আপাতত। এখানে ডাউন, এদিকে সে ডাউন নিচে যাবে, এদিকে সে আপ আপে যাবে, এগুলো তো অ্যারো। এই যে ডটেডটা কি, এটা হচ্ছে আমরা বলছিলাম, আমরা প্ল্যান যখন করি একটা ফ্লোর প্ল্যানটা হচ্ছে ওই ফ্লোরকে মাঝখানে কেটে উপরের অংশটা ফেলে দিই, তারপর উপর থেকে দেখি, তাই না? আর আপনি যখন একটা অংশকে কেটে উপর অংশটা ফেলে দিবেন, সিঁড়ির পুরো অংশ কি থাকবে প্ল্যানে? সিঁড়ির পুরো অংশ তো প্ল্যানে দেখা যাওয়ার কথা না, দেখা যাওয়ার কথা। হ্যাঁ, যেমন আমরা কাটতেছি এই বরাবর, তাহলে দরজা কাট করতেছে, সেজন্য দরজা দেখাচ্ছে। আমার যদি কাট প্লেনটা যদি ওই ওটার উপরে থাকে, তাহলে কি দরজা দেখা যাবে? ওয়াল কাটা পড়বে, যখন উপর থেকে দেখলে তো ওয়াল দেখবো। তাহলে আমরা যে মাঝখান বরাবর যখন কাটি, তখন কি করে, দরজা কাটা পরে, জানালা কাটা পরে, সবগুলো এগুলা কাটা পরে দেখে এগুলাকে এখানে এভাবে দেখা যাচ্ছে প্ল্যানে, এবং আমরা হ্যাচ করছি ওই যে কাটা অংশ দেখানোর জন্য। তাহলে এই স্টিয়ারের এখানে তো আমরা স্টিয়ারের ধাপ কয়টা হবে সেটা তো প্ল্যানে দেখাইতে হবে। তো ওই জন্য যে অংশটা আমাদের আই লেভেলের উপরে থাকে, আই লেভেল বলতে কি, আমরা যেখানে প্ল্যানটাকে ফ্লোরটাকে কাট করে উপর থেকে দেখতেছি, প্ল্যান মানে কি ফ্লোরকে মিড বরাবর কাট করে আমরা উপর থেকে দেখি, এই তো। তাহলে যখন কাট করে উপরের অংশটা ফেলে দিই, সিঁড়ির কিছু অংশ চলে যাচ্ছে না, তাহলে ওই অংশটা আমার প্ল্যানে দেখাইছি, যে অংশটা আমার অ্যাকচুয়ালি আমার প্ল্যানে থাকার কথা না, কিন্তু আমার ফ্লোরে তো আছে। তার ওই জিনিসগুলোকে আমরা কি দিয়ে দেখাবো? ডটেড করে দিব। যেমন বিম, একটা আমরা যখন প্ল্যান করবো, প্ল্যানে কি বিম দেখা যাবে? বিম কই থাকে? উপরের অংশের, মানে আমরা বলছি এখানে কাটছি বিমটা উপরে, কিন্তু ওই ফ্লোরে তো বিমটা আছে। আপনি যদি ওখানে যে বিম কোন দিকে গেছে ফ্লোরের মধ্যে দেখাইতে চান, তাহলে সলিড লাইন দিয়ে দেখাবো না, কি লাইন দিয়ে দেখাবো? হ্যাশ, এরকম ডটেড লাইন দিয়ে দেখাবো। যেমন আমি এখানে কাট করছি, আমার দরজার উপরে কি আছে? লিন্টেল আছে। লিন্টেল থাকে না? আমরা যেমন এখানে দরজা, আমি যদি এখানে যে দরজা, এখানে কি দরজা যেখানে দিই সেখানে কি এভাবে উপরে থাকে? উপরে তো আবার ওয়াল আছে, লিন্টেল আছে, তাই না? ওই অংশটা যদি আপনি দেখাইতে চান, আপনাকে কি দেখাইতে হবে? এখানে ডটেড লাইন দেখাইতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি? তো এই যে ড্যাশ ড্যাশ লাইনটা দিয়ে বোঝায় হচ্ছে কি, আমাদের আই লেভেলের উপরের অংশটা আমরা কি দেখাই? ড্যাশ ড্যাশ দিয়ে দেখাই। ঠিক আছে, যেহেতু এটা প্ল্যানের অংশ না, এই প্ল্যানে থাকার কথা না, তারপর আমরা দেখাচ্ছি যে হ্যাঁ মাত্র এটাকে এখানে অবজেক্ট আছে এই ফ্লোরে, তাহলে ওই অংশটা আমরা কি দেখাবো? ড্যাশ ড্যাশ দিয়ে দেখাবো। এটা হচ্ছে প্রফেশনালিজম। ঠিক আছে, যে জিনিসটা আপনার কাট করবেন, কাট প্লেনের উপরের অংশটা যদি দেখাতে চান ফ্লোরে, সেটা আসলে ফ্লোর প্ল্যানে থাকার কথা না, তাহলে আপনাকে ওই অংশটা যদি প্ল্যানে দেখাতে চান, কিভাবে দেখাতে হবে? ড্যাশ বা একটু ড্যাশ দিয়ে দেখাতে হবে, তাহলে বোঝা যাবে যে এই অংশটা আমার আই লেভেলের উপরে আছে। ক্লিয়ার? তাহলে এই পাশেরটা সলিড আছে, এই পাশেরটা হ্যাচ করছে, এই পাশেরটা মানে ড্যাশ ড্যাশ করছে, এই পাশেরটা কেন ড্যাশ ড্যাশ করছে বলেন তো? কারণ আমি তো এদিক থেকে উঠতেছি, অ্যারো যে এদিক থেকে উঠতেছি আপ, তাহলে আমি তো এটা নিচের ফ্লোরের ইয়া করতেছি, তাই না? গ্রাউন্ড ফ্লোরের। তাহলে এই ফ্লোরের যদি প্ল্যান করি, উপরের অংশটা তো এর উপরে, তাহলে যেটা উপরের দিকে আসছে সেটাই আমার কি ড্যাশ ড্যাশ দেখাতে হবে, ওই ফ্লোরের আই লেভেলের উপরের অংশটা। সেজন্য যে দিকের উপরের অংশ এটাকে ড্যাশ ড্যাশ দেখানো হয়। ক্লিয়ার? সেটাও সেম ভাবে দেখাবেন। যদি আমরা এখন যদিও কমপ্লিট করি নাই পুরো প্ল্যান, তারপর আমি একটু দেখাই যে যেহেতু আমরা এটা আলোচনা করছি অলরেডি এখানে, তাই না? সাপোজ আমি বললাম এই জায়গায় আমার সে 7 ফিট বা 6 ফিটে উঠছে, এই অংশটা আমার কি হবে? তাহলে ডট ডট হবে, তাই না? তাহলে এটাকে সিলেক্ট করে কি করবেন? এখানে যদিও এখানে দেখেন, এখানে আমরা যখন সিলেক্ট করতেছি,
এখানে স্টেয়ার দেখাচ্ছে। আমি যখন অন্য কোনো কিছু থেকে অনেকগুলোকে সিলেক্ট করব তখন সে এই যখন আমি অবজেক্ট সিলেক্ট করতেছি একটা লেয়ার দেখাচ্ছে, নাম দেখাচ্ছে, তার মানে বুঝবেন যতগুলো অবজেক্ট সিলেক্ট করছেন তারা ওই লেয়ারে আছে। যদি এরকম হয় এখন কি দেখাচ্ছে? কেন? কারণ একাধিক লেয়ারের অবজেক্ট সিলেক্ট করে আছে। ঠিক আছে, এইগুলা কিন্তু মাথায় রাখতে হবে। অথবা এই জিনিসটা আপনি তার মানে বুঝবেন যে আপনি বিভিন্ন লেয়ারের অবজেক্ট সিলেক্ট করে রাখছেন। এখন যদি আমি তাকে চেঞ্জ করে দিই ওইটারও চেঞ্জ হয়ে যাবে, তাই না? এটা তো আমার ওয়াল, এই লাইনটা তো আমার ওয়াল লাইন, তাই না? এটা তো অ্যাকচুয়ালি কি না সেই স্টেয়ার না, অ্যাকচুয়ালি স্টেয়ার থাকবে এর পরে গিয়ে, এটা আমরা ট্রিম করে দিব আর কি, তাই না? এখানে ট্রিম যখন করে দিব, এই অংশটা ট্রিম করে দিব, এই অংশটা ট্রিম করে দিব, তাহলে তারপরে এই অংশটা স্টেয়ার হয়ে যাবে। দেন এখানে স্টেয়ারের অংশ হচ্ছে ভিতর পর্যন্ত, তাই না? এটা তো ওয়াল, তাই না? এখানে আমরা ট্রিম করে দিব, তাই না? এই অংশটাও কি স্টেয়ার, তাহলে এটাকে সিলেক্ট করে কি করে দিতে পারি? স্টেয়ার করে দিতে পারি। আরেকটা প্রসেস আমরা শিখি, একটা অবজেক্টকে আরেকটা অবজেক্টের সাথে ম্যাচ করে দেওয়া বলে, ঠিক আছে? যে ম্যাচ প্রপার্টিজ, দেখেন ম্যাচ প্রপার্টিজ এই অপশনটা, এটা একটা কমান্ড এম এ, এটা কমান্ড কি এম এ। আমরা এখানে এম এ লিখে এন্টার করলে ম্যাচ প্রপার্টিজ অ্যাক্টিভ হয়। অথবা এটাতে ক্লিক করলে আপনাকে বলবে সিলেক্ট সোর্স অবজেক্ট। সোর্স অবজেক্ট মানে কার সাথে ম্যাচ করতে চাচ্ছেন। এই যে এটাকে সিলেক্ট করলাম, কাকে ম্যাচ করতে চাচ্ছি? একে। তাহলে কি হয়ে গেল? সে ওই অবজেক্টটা ওই লেয়ারে চলে গেছে, এখানে যা যা কালার, যা যা প্রপার্টিজ, সব প্রপার্টিজ অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, এই জন্য এই ম্যাচ প্রপার্টিজটা খুব পাওয়ারফুল। আমরা ভুলে অনেক কিছু অন্য লেয়ারে এঁকে ফেলি, অন্য করে ফেলি, অথবা এইটার সাথে ওইটা ম্যাচ করা দিতে চাই, তখন এটাকে কাজে লাগাই। ঠিক আছে, ম্যাচ প্রপার্টিজ করে আমি আবার একটু রিপিট করি, কন্ট্রোল জেড দিলাম, দেন এটা ওয়াল লেয়ারে আছে, তাই না? তাহলে আমি চাইলে এটাকে এখানে লেয়ার শিফট করে দিলে হয়ে যাচ্ছিল, সেটাও করতে পারি। ঠিক আছে না? অথবা আমি করছি কি ম্যাচ প্রপার্টিজ করে দিচ্ছি, তাহলে এটার সাথে যার সাথে ম্যাচ করব তাকে সিলেক্ট করতে লাগে, তারপর যাকে ম্যাচ করব তাদেরকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, একাধিকও হইতে পারে, যেখানে একটা আছে সেজন্য একটা সিলেক্ট করলাম। ওকে, তারপর আমি বলছিলাম এদেরকে আমি কি করব? ডট ডট করে দিব, তাই না? সিলেক্ট করে এদেরকে দিয়ে দিলাম একটা, যে সাপোজ আমরা কোনটা দিতে চাই, আমি ড্যাশ দিলাম। ঠিক আছে, আমরা ড্যাশটা দিচ্ছি। ওকে, এখন ড্যাশ দেওয়ার পরে দেখেন এটা এত ছোট যে দেখা যাচ্ছে না, তাই না? তাহলে কি করতে হবে? আমাকে লাইনটার স্কেল বাড়াইতে হবে। তাহলে এই যে প্রপার্টিজ আসলাম, সিলেক্টেড থাকা অবস্থায় অবজেক্ট গুলাকে সিলেক্ট করে রাখতে হবে, নাইলে কিন্তু কি প্রপার্টিজ চেঞ্জ হবে না। দেন এখানে প্রপার্টিজ এসে শো করতেছে কয়টা লাইন সিলেক্ট করছে আর কি। প্রপার্টিজ এসে লাইনটার স্কেল বাড়াই দিলাম, 5 করলাম। আচ্ছা, ওকে, 5 একটু ছোট দেখা যাচ্ছে, আমি আরেকটু বাড়াইলাম। ওকে, তাহলে এই যে এটা হচ্ছে আমার কি ড্যাশ। আমি এখানে দেখাই দিলাম যে এটা একটা প্রসেস, যে কোন একটা প্ল্যানে যদি আপনি এমন কিছু দেখাতে চান যেটা ওই প্ল্যানের উপরের অংশে আছে, যেটা ওই প্ল্যানে থাকার কথা না, তাইলে এটাকে আমরা কি করে দেখাবো? ড্যাশ ড্যাশ দিয়ে করে দেখাবো, যে এটা অ্যাকচুয়ালি আছে ফ্লোরে আছে, ওই ফ্লোরে আছে, কিন্তু আমার উপরে আছে, আই লেভেল কাট প্লেনের উপরে আছে। ক্লিয়ার? পারবেন তো নাকি?